কেন বুঝতে পারছো তো, এই অনলাইন যে ক্লাসটা এখন যেহেতু অফলাইন পুরো খুলে গেছে, অনলাইনটা শুধু তোদেরকেই পড়ানোর জন্য। হ্যাঁ, এবারে একটুখানি কয়েকজন বেশি স্টুডেন্ট না হলে একটু অসুবিধাই হয়। ভালো স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। দেখ, আজকে ক্লাসটা আমি এই পিপিটি মোডেই বলে দেব, কারণ যে জিনিসপত্রগুলো আজকে আলোচনা করব, মানে কম্পিটিশনের যে জিনিসগুলো আলোচনা করতে হবে, এই জিনিসগুলো অলরেডি আমাদের হয়ে গেছে। মানে আমরা যখন ওই ম্যাথামেটিক্যাল ব্যাকগ্রাউন্ডটাকে করছিলাম, মানে তোরা যারা আছিস তারা সবাই এই ক্লাসগুলো করেছিস অলরেডি। হ্যাঁ, সেইখানে কিন্তু আমি এই জিনিসগুলো অলরেডি আলোচনা করেছি। হ্যালো, একটু জয়েন করলো না, কেটে গেল। ঠিক আছে তো, কেটে ফেটে যায়নি তো? দেখা যাচ্ছে তো? হ্যাঁ, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হুম, যেটা বলছিলাম যে আমরা যে ম্যাথামেটিক্যাল ব্যাকগ্রাউন্ড যখন তৈরি করছিলাম, তখন ওই বিভিন্ন রকমের স্পেশাল ইন্টিগ্রেশন, গামা ফাংশন, এগুলো নিয়ে কথাবার্তা বলেছিলাম, প্রবাবিলিটি নিয়ে কথাবার্তা বলেছিলাম, এরার ফাংশন নিয়ে কথাবার্তা বলেছিলাম। সেইগুলোকে করতে গিয়ে আজকে যে জিনিসপত্রগুলো করা হবে সবগুলি প্রায় করা আছে। ঠিক আছে, আর বাকি যে কথাবার্তাগুলো বলা সেইগুলোর জন্য আমি ব্যাপারটাকে কমপ্লিট করছি, কিন্তু এটা খুব অল্প, মানে খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে 1 নম্বর, আর 2 নম্বর পুরোটাই পিপিটি মোডে হয়ে যাবে। তারপরে যদি তোদের কিছু অসুবিধা হয় আমায় বলবি, আমি পরের দিন সেগুলো আলোচনা করে দেবো। দেখো, তাহলে আমি ওই যে যেভাবে পড়াচ্ছিলাম, প্রথমে পরপর 4টে ক্লাস হয়েছিল আমাদের ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন পর্যন্ত। তারপর আমরা রিয়েল গ্যাসে চলে গিয়েছিলাম। রিয়েল গ্যাসে ওখানে আমরা কটা ক্লাস, 9, 10, 11, 3টে ক্লাস নিলাম, তাই তো? রিয়েল গ্যাসে কটা ক্লাস নিলাম? 3টে ক্লাস নিলাম, তাই তো? হ্যাঁ, তাই তো নাকি রে? 9, 10, 11 লেকচার। হ্যাঁ 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 3টে হ্যাঁ ক্লাস নিলাম আর কি। তাহলে ওদিকের পার্টটা হয়ে গেল। আচ্ছা, মাঝে দেখবি 4টে লেকচার বাকি রাখা আছে, লেকচার 5, 6, 7, 8। এই লেকচারগুলো আমাদের এবারে আলোচনা করতে হবে। হ্যাঁ, তাহলে এই 4টে লেকচার করলে টোটাল গেসিয়াস স্টেটটা হয়ে যাবে আমাদের। ঠিক আছে? আচ্ছা, তাতে প্রথম যে ক্লাসটা হবে সেটাকে ম্যাক্সওয়েল কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন নিয়ে কথাবার্তা বলবো আজকে। তারপরের ক্লাসটাতে, কারো মাইক্রোফোন অন আছে, অফ করে দে। দেখ কার একজনের মাইক্রোফোন, হ্যাঁ। আচ্ছা, নেক্সট ক্লাসে হচ্ছে ক্লাসিক্যাল ইকুইপার্টিশন প্রিন্সিপাল, যেটা সেই ইকুইপার্টিশন প্রিন্সিপাল আলোচনা করবো। তারপরে 2টো ক্লাসে আমরা ওই কলিশন রিলেটেড যে জিনিসপত্রগুলো আছে আর কি, বাইনারি কলিশন, মেন ফিপা, ওয়াল কলিশন ফ্রিকোয়েন্সি, সেইখান থেকে ভিসকোসিটি অফ গ্যাসকে ফর্ম কাইনেটিক থিওরি অফ গ্যাস দেখা, ইত্যাদি ইত্যাদি। তাহলে এইটা করলে আমাদের পড়ানোটা শেষ হয়ে যাবে। মানে আজকের পরে আর 3টে ক্লাস করলে আমাদের গেসিয়াস সেটটা পড়ানো শেষ হয়ে যাবে। তারপরে আমি তোমাদের 4টে লেকচার পাঠাবো, মানে বেসিক্যালি পিডিএফ পাঠাবো, যেখানে কিছু নিউমেরিক্যাল প্রবলেম সলভ করা আছে। সেটা পড়ানোর দরকার নেই, তোমরা সেই মতো করে কমপ্লিট করবে। এবং এবং তার সাথে আমি একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস দেবো, তোমরা পুরোটাকে কভার করতে শুরু করো। হ্যাঁ, সেটা নভেম্বর মাসের মধ্যে আমি পুরো জিনিসটাকে গুটিয়ে ফেলতে চাইছি আর কি। তারপর পুরো গেসিয়াস স্টেটে খুব মাল্টিপল পরীক্ষা তোমাদের দিতে হবে আর কি। যারা অনলাইনে আসো তারা পরীক্ষাটা দিয়ে খাতাটাকে স্ক্যান করে পাঠিয়ে দিলে আমি খাতাটাকে দেখে সেই মতো করে মার্কিং করে পাঠালাম। ঠিক আছে, তাহলে তোমার প্রিপারেশনটাকে শুরু করো। তাহলে আমি যেটা বলবো, তোমরা কাজ করো প্রথম থেকে শুরু করে, হুম, প্রথম থেকে শুরু করে আপ টু ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন পর্যন্ত এই যে পুরো পার্টটা আছে না, এই পার্টটা ভালো করে রিভিশন করে ফেলো। ওই পর্যন্ত আমি একটা পরীক্ষা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, যেটা এই সপ্তাহের মধ্যে আমি দিয়ে দেবো কোশ্চেন, তোমরা লিখে স্ক্যান করে পাঠাবে। মানে শুরু থেকে আরম্ভ করে ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন পর্যন্ত। ঠিক আছে, এটা ভালো করে পড়ে ফেলো। আর ওই প্রিপারেশনটা হতে 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 ইন দ্য মিন টাইম পরের পার্টটা আমাদের পড়ানো হয়। তো চলো তাহলে শুরু করি। ম্যাক্সওয়েল কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন। আচ্ছা, ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশনটা আমাদের জানা ছিল 1 ডাইমেনশন, 2 ডাইমেনশন এবং 3 ডাইমেনশনে। ব্যাপারটা হচ্ছে যে ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন যেটা বলা হয়েছিল তার বেসিসটা কোথা থেকে হচ্ছে না, বলা হচ্ছে যে কাইনেটিক থিওরি অফ গ্যাসে এরকম একটা অ্যাজাম্পশন নিয়ে নেওয়া হয়েছে যে যে একটা গ্যাসিয়াস সিস্টেম, সেটা কালেকশন অফ হিউজ নাম্বার অফ মলিকুলস। এবার এই যে মলিকুলসগুলো, এই মলিকুলসগুলো তোমার তার স্পিডটা 0 থেকে ইনফিনিটি যা খুশি হতে পারে।
এবার স্পিড যদি 0 থেকে ইনফিনিটি যা খুশি হতে পারে, তাহলে অবশ্যই কাইনেটিক এনার্জিটাও 0 থেকে ইনফিনিটি যা খুশি হতে পারে। কারণ স্পিড যদি c হয়, তাহলে কাইনেটিক এনার্জি তো হাফ mc স্কয়ার তো। তাহলে স্পিড যদি 0 থেকে ইনফিনিটি যা খুশি হতে পারে, তাহলে কাইনেটিক এনার্জিও 0 থেকে ইনফিনিটি যা খুশি হতে পারে। ঠিক আছে? তাহলে যেমন করে আমরা এরকম একটা প্রশ্ন দিয়ে ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশনটাকে স্টার্ট করেছিলাম যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং মলিকুলস হ্যাভিং স্পিড উইদিন দ্য রেঞ্জ c and c plus dc, ঠিক একই রকমভাবে এক মিনিট মন করলাম হ্যাঁ, ঠিক একই রকম করে আমি এরকম একটা প্রশ্ন দিয়ে স্টার্ট করতে পারি যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং মলিকুলস হ্যাভিং কাইনেটিক এনার্জি উইদিন দ্য সার্টেন রিজিয়ন, লেটস সে E and E plus DE। তাহলে এরকম একটা প্রশ্ন আমরা কোশ্চেন করছি যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং মলিকুলস হ্যাভিং কাইনেটিক এনার্জি উইদিন দ্য রেঞ্জ E and E plus DE, অথবা বলতে পারো হোয়াট ইজ দ্য ফ্র্যাকশন অফ মলিকুলস হ্যাভিং কাইনেটিক এনার্জি উইদিন দ্য রেঞ্জ E and E plus DE। এইটা তাহলে আমরা এটা শুরু করব হচ্ছে ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন। দেখাতে আরেকটা বলি যে যেহেতু ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন 3 ডাইমেনশন, 2 ডাইমেনশন, 1 ডাইমেনশন তিনটেই করেছিলাম, ঠিক একই রকমভাবে তোমার ম্যাক্সওয়েল কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশনও 3 ডাইমেনশন, 2 ডাইমেনশন, 1 ডাইমেনশনে হবে। 3 ডাইমেনশনটা মোস্ট পপুলার এবং মোস্ট রিয়েলিস্টিক। 2 ডাইমেনশনটা যেটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, যে তুমি অ্যাজিউম করছো একটা হাইপোথেটিক্যাল কালেকশন অফ গ্যাস যে শুধুমাত্র একটা প্লেনে মুভ করে। আর 1 ডাইমেনশনে তুমি একটা হাইপোথেটিক্যাল কালেকশন অফ গ্যাস নিচ্ছ যে বেসিক্যালি একটা লাইন বরাবর মুভ করে, যেগুলো হাইপোথেটিক্যাল। রিয়েলিস্টিক সিচুয়েশন 3 ডাইমেনশন, সেগুলো 3 ডাইমেনশনে সমস্ত ফিচারগুলো প্রথমে দেখে নিই, তাহলে তোমার 2 ডাইমেনশন এবং 1 ডাইমেনশন এক্সট্রাপোলেট করতে অনেক সুবিধা হবে। তো দেখো, তাহলে ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলা ইন 3 ডাইমেনশন এটা কি না, পিসিডিসি ইকুয়াল টু 4 পাই m ওভার 2 পাই কেটি টু দি পাওয়ার 3/2 c স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস mc স্কয়ার বাই 2 কেটি ইনটু ডিসি। এটা তাহলে পিসিডিসিটা হচ্ছে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং মলিকুলস হ্যাভিং স্পিড উইদিন দ্য রেঞ্জ c and c plus dc। তাহলে এই ফর্মুলাটা তোমার অলরেডি জানা আছে 3 ডাইমেনশনে। ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলা ইন 3 ডাইমেনশন, সেটা তোমার জানা আছে। আচ্ছা, এবার কাইনেটিক এনার্জি দেখো, এপসাইলনটা কত না, এপসাইলনটা তুমি লিখতে পারো হাফ mc স্কয়ার। তো এখান থেকে মানে ডিই আর ইটা হচ্ছে হাফ mc স্কয়ার, তার ডিইটা কত হলো mc ইনটু ডিসি। তো এখান থেকে ডিসিটাকে বের করে নাও, ডিই বাই এমসি, ডিই বাই এম, এখান থেকে সিটা কত বেরোচ্ছে, এইখান থেকে তুমি যদি সিটাকে বের করে নাও, সিটা হচ্ছে রুট ওভার অফ 2 এপসাইলন বাই এম। এইটা তাহলে এইখানে এই সি এর জায়গায় রুট ওভার অফ 2 ই বাই এম তুমি বসালে, তাই এটা হয়ে গেল ডিই বাই রুট ওভার অফ টুয়াইস এম ই। এবারে এই স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলাতে ডান দিকে তুমি সি এর জায়গায়, এখান থেকে সি এর জায়গায় 2e বাই এম বসালে, এখানে এই হাফ এম সি স্কোয়ারের জায়গায় ই বসালে, আর ডিসির জায়গায় ডি বাই রুট ওভার টুয়াইস এম ই বসালে। এটা বসালে বসে তাহলে বাঁ দিকটা তাহলে এখন কি হয়ে যাচ্ছে, এখন এই পুরো জিনিসটাই হচ্ছে ইন টার্মস অফ এনার্জি বেরিয়ে যাচ্ছে। যেখানে বাঁ দিকটা আমি একটা নোটেশন, যেটা আমি পিইডিই করে দিলাম। তাহলে পিইডিটা ওইটা সিম্পলিফাই করলে হয়ে যাচ্ছে 2 পাই 1 ওভার পাই কেটি টু দি পাওয়ার 3/2 e টু দি পাওয়ার হাফ e টু দি পাওয়ার মাইনাস e বাই কেটি ইনটু ডিই। তাহলে এই যে পিইডি, দিস ইজ দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং মলিকুল হ্যাভিং কাইনেটিক এনার্জি উইদিন দ্য রেঞ্জ E and E plus DE। তাহলে এই যেটা হলো, দিস ইজ দ্য ম্যাক্সওয়েলস কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন ফর্মুলা ইন 3 ডাইমেনশন। তো ম্যাক্সওয়েল কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন ফর্মুলা ইন 3 ডাইমেনশন, সেই এক্সপ্রেশনটা আমি পেয়ে গেছি। আচ্ছা, এবারে আমাকে যেটা করতে হবে, গ্রাফিক্যালি পুরো জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে হবে। আচ্ছা দেখো, তুমি প্রথমে এই ডান দিকে স্পিড ডিস্ট্রিবিউশনটা যেটা আঁকা আছে, সেইটা আঁকার সময় মানে পি সি ভার্সেস সি এই প্লটটাকে যখন আমি এঁকেছিলাম, সেটা হচ্ছে এই ফর্মুলার উপর বেস করে। দেখো এখানে কি বলা হয়েছিল না, যদি মাস এবং টেম্পারেচারটাকে ফিক্স করে দেওয়া হয়, তাহলে পিসিটা হচ্ছে কিভাবে যাচ্ছে না, একটা পলিনোমিয়াল পার্ট আছে যেটা হচ্ছে সি স্কোয়ার, আর একটা এক্সপোনেনশিয়াল ডিকেইং পার্ট আছে। দেখো যদি পলিনোমিয়াল পার্ট এবং এক্সপোনেনশিয়াল পার্ট দুটো একসাথে থাকে, তখন আমরা এরকম বলি যে পলিনোমিয়াল পার্টটা ডমিনেট করবে যখন এক্সটা ছোট, আর এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেট করবে যখন এক্সটা বড়। সেই জন্য শুরুর দিকটা সি স্কোয়ারের মতো গিয়েছিল, অর্থাৎ প্যারাবোলিকালি গিয়েছিল, শেষের দিকে সেটা এক্সপোনেনশিয়ালি ডিকে করছে এবং ওভারঅল ছবিটা তুমি পেয়েছে এরকম। আচ্ছা, এবারে যখন তুমি এটা এই পিই মানে মানে এনার্জি ডিস্ট্রিবিউশনটাকে করবে, এখানে কি হচ্ছে, পলিনোমিয়াল পার্টটা দেখো কেমন দেখতে না, রুট ওভার অফ এপসাইলন ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি এরকম দেখতে। তাহলে এবারে যদি রুট ওভার অফ ই হয়, মানে ধরো ওয়াই ইকুয়াল টু রুট এক্স,
তার ছবিটা কেমন? তার ছবিটা হচ্ছে এইরকম ভাবে যায়, এই যে এইরকম ভাবে যায়। হ্যাঁ, এবারে যখন এপসাইলনটা ছোট তখন পলিনোমিয়াল পার্ট ডমিনেট করে, ঠিক আছে, তার মতো করে বাড়লো। এবারে যখন এটা বড় হয়ে যাচ্ছে তখন এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেট করছে, অর্থাৎ সেই জিনিসটা ডিকে করছে, তার মানে এটা এইরকম ভাবে বাড়ছে, ম্যাক্সিমামে পৌঁছাচ্ছে, তারপর সেটা কমছে কমছে। তাহলে এই যে দুটো ছবির তফাৎটা দেখো, যেটা হচ্ছে যে এই পার্টিকুলার কেসে এই যে জায়গাটা, মানে এই পার্টিকুলার কেসে পিসিটা এটা কার সঙ্গে প্রপোর্শনাল? একটা সি স্কোয়ার পার্ট আছে, একটা ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2kt পার্ট আছে, মানে একটা সি স্কোয়ার একটা ই টু দি পাওয়ার মাইনাস সি স্কোয়ার টাইপের আছে। হ্যাঁ, আর এইখানে কি হচ্ছে, এইখানে পি এপসাইলনটা কেমন দেখতে? একটা পার রুট ওভার অফ এপসাইলন আছে, আর একটা পার ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি আছে। তার মানে যখন সিটা ছোট তখন এই জায়গাটা হচ্ছে তোমার সি স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল, আর যখন এপসাইলনটা ছোট এই জায়গাটা কার সঙ্গে প্রপোর্শনাল? না রুট ওভার অফ এপসাইলনের সাথে প্রপোর্শনাল। সেই জন্য এই জায়গায় যদি তুমি একটা ট্যানজেন্ট টানো সেটা হচ্ছে অ্যালং দ্য সি অ্যাক্সিস হবে, অ্যালং দ্য হরাইজন্টাল অ্যাক্সিস। আর এই জায়গায় ট্যানজেন্ট টানলে সেটা হবে ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর বা অ্যালং দ্য পি এপসাইলন অ্যাক্সিস। এইটা তাহলে এইটা একটা তফাৎ, যে এক্ষেত্রে তুমি অ্যাট দ্য অরিজিন স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলা যদি ট্যানজেন্ট তাহলে হরাইজন্টাল ট্যানজেন্ট পাবে, এখানে হচ্ছে ভার্টিক্যাল ট্যানজেন্ট পাবে। আচ্ছা, সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্টটা দেখো যে যে স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা মাসের উপর ডিপেন্ড করে, এমটা থাকে কিন্তু কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশনে কোনো মাস থাকে না। তাহলে স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা সেটা মাসের উপর ডিপেন্ড করছে, কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশনটা মাসের উপর ডিপেন্ড করছে না। এই দুটো একটা মেজর ডিফারেন্স। এটা যদি খুব ফাইন ডিফারেন্সেস গুলো দেখো তাহলে দেখো এইটা যখন ডিকে করছে এটা ই টু দি পাওয়ার মাইনাস সি স্কোয়ারের মতো ডিকে করছে, কিন্তু র্যাপিডলি ডিকে করছে। আর এই জায়গাটা ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলনের মতো ডিকে করছে। যখন দেখো যখন এপসাইলনটা স্মল তখন পি এপসাইলনটা রুট ওভার এফ এপসাইলনের মতো, আর সিটা যখন স্মল সেটা সি স্কোয়ারের মতো। আর যখন এপসাইলনটা লার্জ হয়ে যাচ্ছে তখন এটা ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি এরকম দেখতে, আর এই জায়গাটা ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2kt এরকম দেখতে, মানে একটা সি স্কোয়ারের মতো করে, একটা হচ্ছে এপসাইলনের মতো। তাহলে তোমার এই কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশনের জন্য ছবিটা টেম্পারেচারটাকে ফিক্স রেখে তোমাকে আঁকতে হয়, এবং তার সঙ্গে স্পিড ডিস্ট্রিবিউশনের যে ডিফারেন্সেস আর কি সেইটাকে তোমাকে কিন্তু বলতে হয়। তাহলে আমি যেটা করলাম এখন পর্যন্ত ম্যাক্সওয়েলের কাইনেটিক স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলা ইন 3 ডাইমেনশন, সেটাকে আমি রিপ্লেস করলাম ম্যাক্সওয়েলের কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন 3 ডাইমেনশনে, করে সেটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করলাম ওটা গিভেন টেম্পারেচার। আচ্ছা, এবং এইখান থেকে একটা জিনিস দেখো, যেমন করে স্পিড ডিস্ট্রিবিউশনে ছবিটা একটা ম্যাক্সিমা দিয়ে যাচ্ছিল এবং যে স্পিডে ম্যাক্সিমাটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে মোস্ট প্রবাবল স্পিড, ঠিক একই রকমভাবে কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশনটা যদি একটা ম্যাক্সিমা দিয়ে যাচ্ছে তাহলে একটা কাইনেটিক এনার্জি থাকবে যেখানে এই প্রবাবিলিটিটার ম্যাক্সিমাম, তাকে বলা হচ্ছে মোস্ট প্রবাবল কাইনেটিক এনার্জি। তাহলে সেই মোস্ট প্রবাবল কাইনেটিক এনার্জি বের করবো কি করে? টু ফাইন্ড দ্য মোস্ট প্রবাবল কাইনেটিক এনার্জি তোমাকে পিটাকে ই এর রেসপেক্টে ডেরিভেটিভ করে জিরো করতে হবে। তাহলে আমি ডেরিভেটিভটাকে করছি ডি ডিই অফ এই পি এর এক্সপ্রেশনটা বসালাম 2 পাই 1 ওভার পাই কেটি টু দি পাওয়ার 3/2 রুট ওভার এপসাইলন ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি, এটা ইকুয়াল টু 0। আর 2 পাইটাকে বাদ দিয়ে দাও কারণ ইকুয়াল টু কিন্তু 0 আছে, 2 পাইটা কনস্ট্যান্ট বলে বাদ চলে গেল। 1 ওভার পাই কেটি টু দি পাওয়ার 3/2 সেটাও কনস্ট্যান্ট বলে বাদ চলে গেল। তাহলে শুধু ডেরিভেটিভটা হচ্ছে এইটুকু জায়গায়। তাহলে রুট ওভার অফ এপসাইলন ডেরিভেটিভ করলে 1/2 রুট ওভার অফ এপসাইলন হয়, কিন্তু ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটিটা রয়ে গেল, মানে আমি ওই ইউভির ফর্মুলাতে ব্যবহার করছি আর কি। হ্যাঁ, তাহলে প্রথমটা ডেরিভেটিভ করলাম, দ্বিতীয়টা কনস্ট্যান্ট, তারপরে প্রথমটাকে কনস্ট্যান্টকে দ্বিতীয়টা ডেরিভেটিভ করলে এইটা হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি ইন্টু মাইনাস 1 ওভার কেটি ইকুয়াল টু 0। তাহলে এবারে রুট ওভার অফ এপসাইলন ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি যদি কমন নিই না তাহলে পড়ে থাকছে 1/2 এপসাইলন মাইনাস 1 ওভার কেটি। এই যে রুট ওভার অফ এপসাইলন ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি কমন নিলে এখান থেকে পড়ে থাকছে মাইনাস 1/কেটি, আর এইখান থেকে দেখো নিচে আছে রুট ওভার অফ এপসাইলন, আমি উপর থেকে রুট ওভার অফ এপসাইলন কমন নিলে থাকছে কত 1/2 এপসাইলন এটা। তাহলে এখানে দেখো আইদার এটা 0 নাহলে এটা 0 নাহলে এটা 0। যদি প্রথম পার্টটা 0 হয়, রুট ওভার অফ এপসাইলন যদি 0 হয়ে যায় তাহলে এখান থেকে এপসাইলন ইকুয়াল টু 0 হয়ে গেল। আর যদি ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি ইকুয়াল টু 0 হয় তাহলে এপসাইলন টেন্ডস টু ইনফিনিটি হয়ে গেল। তাহলে এপসাইলন 0 এবং এপসাইলন ইনফিনিটি এই ছবি থেকে তুমি বুঝতে পারছো কি দে অ্যাকচুয়ালি করেসপন্ডস মিনিমাম, মানে মিনিমাম মানে দে ডাজ নট করেসপন্ড ম্যাক্সিমাম। কারণ এখানে প্রবাবিলিটি 0 হচ্ছে, এখানে প্রবাবিলিটি 0 হচ্ছে, মানে এরা কোনোভাবেই ম্যাক্সিমা করেসপন্ড করছে না। তাহলে এই জন্য বলছি দে ডু নট করেসপন্ডস ম্যাক্সিমা। তাহলে ম্যাক্সিমা পেতে গেলে তোমাকে আর একটা যে কন্ডিশন আছে যে 1/2 এপসাইলন মাইনাস 1/কেটি ইকুয়াল টু 0,
সেইখান থেকে এপসাইলন মোস্ট প্রবাবলটা বেরিয়ে গেল কথা হাফ কে। ঠিক আছে, এপসাইলন মোস্ট প্রবাবলটা হয়ে গেল হাফ কে। তাহলে দেখো মোস্ট প্রবাবল কাইনেটিক এনার্জিটা তুমি পেয়ে গেলে। আচ্ছা, এখানে হাইট অফ দ্য পিক তাহলে কি? হাইট অফ দ্য পিক মানে হচ্ছে যে পি এপসাইলনের ভ্যালু যখন এপসাইলন ইকুয়াল টু এপসাইলন মোস্ট প্রবাবল। তাহলে হাইট অফ দ্য পিক যেটা, এইটা হলো হচ্ছে মোস্ট প্রবাবল, এইটা যেটা বেরোলো সেটা হচ্ছে মোস্ট প্রবাবল কাইনেটিক এনার্জি। মোস্ট প্রবাবল কাইনেটিক এনার্জি ইন থ্রি ডাইমেনশন তুমি বের করে ফেলে, সেটা হাফ কেটি। তাহলে হাইট অফ দ্য পিক বের করতে গেলে পি এর ভ্যালুটাকে বের করতে হবে যখন এপসাইলন ইকুয়াল টু এপসাইলন মোস্ট প্রবাবল। তাহলে এটা কি হবে না 2π1/π কেটি টু দি পাওয়ার 3/2 রুট ওভার এপসাইলন মোস্ট প্রবাবল ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন মোস্ট প্রবাবল বাই কেটি। তাহলে 2π1/π কেটি টু দি পাওয়ার 3/2 হলো, এই রুট ওভার অফ এপসাইলন মোস্ট প্রবাবল, এপসাইলন মোস্ট প্রবাবল জায়গায় হাফ কেটি বসিয়ে দিলাম, আর এটা ই টু দি পাওয়ার মাইনাস হাফ হয়ে গেল। তাহলে এবারে দেখো এখানে কি হচ্ছে, এইসব কেটে কেটে গেল, কেটে গিয়ে হয়ে যাচ্ছে রুট ওভার 2/πe 1/কেটি। এটা ঠিক আছে। তারপরে এটা দাঁড়াচ্ছে যে মোস্ট প্রবাবল স্পিডটা টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে বাড়ে, আর হাইট অফ দ্য পিক টেম্পারেচার বাড়ার সাথে সাথে হচ্ছে কমে। আচ্ছা, এই কনটেক্সটে দেখো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে তুমি মোস্ট প্রবাবল কাইনেটিক এনার্জি বের করতে গেলে কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন থেকেই তোমাকে বের করতে হবে। তুমি যদি এরকম করো যে ঠিক আছে, যেহেতু কাইনেটিক এনার্জিটা হাফ এম সি স্কোয়ার, এইখান থেকে তুমি বলে দিলে এস্টাবলিশ মোস্ট প্রবাবলটা এটা হাফ এম সি মোস্ট প্রবাবল তার স্কোয়ার, তাহলে কিন্তু হবে না। হচ্ছে না সেটা তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ। হাফ এম মোস্ট প্রবাবল স্পিড কত হয়, রুট ওভার অফ 2kT/m হয়। তাহলে মোস্ট প্রবাবল স্পিড তার স্কোয়ার হলে 2kT/m হয়ে গেল। দেখো এটা কেটে গিয়ে কেটি হয়ে গেল। তারপরে তোমাকে বুঝতে হবে যে ইউ ক্যানট রাইট এপসাইলন মোস্ট প্রবাবল ইকুয়াল টু হাফ এম সি মোস্ট প্রবাবল স্কোয়ার। তোমাকে মোস্ট প্রবাবল কাইনেটিক এনার্জি বের করতে গেলে তোমাকে কিন্তু কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন থেকে করতে হবে। তার কারণটা কি হচ্ছে দেখো, কারণটা কিছু নয়, মানে in speed distribution we put PC, মানে we plot PC ভার্সেস C, এইটা। আর ইন কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন we plot P ভার্সেস E, তার মানে দ্যাট ইজ P অফ হাফ এম সি স্কোয়ার ভার্সেস হাফ এম সি স্কোয়ার, বা অর তুমি বলতে পারো পি সি স্কোয়ার ভার্সেস সি স্কোয়ার। তার মানে একটা হচ্ছে পিসি ভার্সেস সি প্লট, একটা হচ্ছে পি সি স্কোয়ার ভার্সেস সি স্কোয়ার প্লট। এখানে একটা সি এর রেসপেক্টে প্লট, একটা হচ্ছে সি স্কোয়ার রেসপেক্টে প্লট। তাহলে অবভিয়াসলি তাদের ম্যাক্সিমাগুলো আলাদা হবে। দে শুড হ্যাভ ডিফারেন্ট ম্যাক্সিমা, তাদের কিন্তু ডিফারেন্ট ম্যাক্সিমা হবে, এটা মাথায় রাখ। ঠিক আছে, তাদের কিন্তু ডিফারেন্ট ম্যাক্সিমা হবে, এটা একটুখানি তাদের কিন্তু ডিফারেন্ট ম্যাক্সিমা হবে। ওই জন্যে তোমার ওই পিসি ভার্সেস সি প্লটে তুমি সি মোস্ট প্রবাবলটাকে বের করে ফেললে, তারপরে বললে মোস্ট প্রবাবল কাইনেটিক এনার্জিটা হাফ এম সি মোস্ট প্রবাবল তার স্কয়ার, তাহলে হবে না কিন্তু। কারণ স্পিড ডিস্ট্রিবিউশনের প্লটটা কি, তার ওয়াই ভার্সেস এক্স প্লটের মতো। মানে প্রথম যে প্লটটা হচ্ছে ওয়াই এর সঙ্গে, মানে আমি বলছি যে সি এর রেসপেক্টে, মানে সি এর ফাংশন হিসেবে তুমি প্লটটাকে করছো। হ্যাঁ, মানে তুমি প্লটটা করছো সেটা হচ্ছে পিসি অ্যাজ এ ফাংশন অফ সি প্লট করছো। আর হয় যখন তুমি কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন করছো, পি এপসাইলন ভার্সেস এপসাইলন প্লট করছো, এপসাইলন তো সি এর সঙ্গে প্রপোর্শনাল না, এপসাইলনটা হচ্ছে সি স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল। তারপরে তুমি পি সি স্কোয়ার ভার্সেস সি স্কোয়ার প্লট করছো, এবং দুটো প্লটের নেচার কিন্তু আলাদা। দেখো স্পিড ডিস্ট্রিবিউশনের প্লটের নেচারটা হচ্ছে এই রকমের, আর যদি তুমি পি ইটাকে এপসাইলনের রেসপেক্টে বা পি সি স্কোয়ারটাকে সি স্কোয়ারের রেসপেক্টে প্লট করতে, তাহলে এরকম দেখতে হতো। পরিষ্কার দুটো কার্ভের নেচার আলাদা,
এবং এক্সপেক্টেড যে ম্যাক্সিমাগুলো আলাদা হবে। ম্যাক্সিমাগুলো আলাদা হয়ে যাওয়ার জন্য তোমার এই সিচুয়েশনটা হয়েছে। তুমি কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন থেকে মোস্ট প্রবাবল কাইনেটিক এনার্জি বের করছো, হাফ কেটি বেরোচ্ছে। আর স্পিড ডিস্ট্রিবিউশন থেকে মোস্ট প্রবাবল স্পিড বেরোচ্ছে √2 kT/m। যখন তুমি হাফ এম সি মোস্ট প্রবাবল স্কোয়ারটাকে করবে, সেটা কিন্তু কোনো রকম ভাবেই মোস্ট প্রবাবল কাইনেটিক এনার্জির সঙ্গে সমান হবে না, এটা মাথায় রাখবে। কখনো যেন ভুল করে এইটা লিখে ফেলো না। সেখানে আমি লিখেছি, ইউ ক্যানট রাইট এপসাইলন মোস্ট প্রবাবল ইকুয়াল টু হাফ এম সি মোস্ট প্রবাবল স্কোয়ার। এটা কিন্তু কখনো তুমি লিখতে পারবে না, এটা মাথায় রাখবে। দুটো ভ্যালু কিন্তু আলাদা হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলে জিনিসটা? পরিষ্কার এটা? ঠিক আছে তো? এটা আচ্ছা, এবারে দেখো, তুমি যদি ম্যাক্সওয়েল কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন অ্যাট টু ডিফারেন্ট টেম্পারেচার দেখো, তাহলে এটা ম্যাক্সওয়েল কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন অ্যাট টু ডিফারেন্ট টেম্পারেচার। ম্যাক্সওয়েল কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন যদি তুমি দুটো ডিফারেন্ট টেম্পারেচারে দেখো, তাহলে কি হচ্ছে না, যেটা আমি করে ফেললাম, দেখো যে মোস্ট প্রবাবল কাইনেটিক এনার্জিটা টেম্পারেচার বাড়ালে বাড়ে, কিন্তু হাইট অফ দ্য পিক হচ্ছে কমে যায়। তাহলে আমি দুটো টেম্পারেচার দেখছি, T1 T2, যেখানে T2 গ্রেটার দেন T1। এবার T1 এর ছবিটাকে প্রথমে এঁকে ফেলেছিলাম, এবার T2 ছবিটা যখন আঁকছো, খেয়াল করে দেখো আগে যেটা এপসাইলন মোস্ট প্রবাবল ছিল, এখন যে এস মোস্ট প্রবাবল প্রাইমটা হচ্ছে মোস্ট প্রবাবল মানে পজিশন অফ দ্য পিক, সেটা হায়ার কাইনেটিক এনার্জির দিকে শিফট করে যাচ্ছে। আর হাইটটা আগের থেকে দেখো কমে গেছে, এই যে হাইটটা যা ছিল তার তুলনায় কিন্তু কমে যাচ্ছে। তাহলে উইথ ইনক্রিজিং টেম্পারেচার position of the peak shifts to higher energy আর height of the peak decreases, but the area under the curve which represents total probability, যেটা অ্যাকচুয়ালি 1 হয়, remains the same। এটা মাথায় রাখবে, যখন টোটাল প্রবাবিলিটি যেটা মানে এরিয়া আন্ডার দ্য কার্ভ যেটা টোটাল প্রবাবিলিটি রিপ্রেজেন্ট করে, সেটা কিন্তু সবসময় একই থাকবে। মানে T1 টেম্পারেচারের যে কার্ভটা, তার আন্ডারে যে এরিয়াটা হবে, T2 টেম্পারেচারের আন্ডারেও কিন্তু এরিয়াটা এক্স্যাক্টলি একই হবে। আর এবং এইখান থেকে পরিষ্কার বুঝতে পারছে টেম্পারেচার যদি আস্তে আস্তে তুমি বাড়াতে থাকো, তাহলে ছবিটা নামতে 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 অ্যালং দ্য হরাইজন্টাল অ্যাক্সিস হয়ে যাবে। আর টেম্পারেচার যদি কমিয়ে কমিয়ে জিরোর দিকে তুমি নিয়ে চলে যাও, তাহলে সেটা অ্যালং দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস হয়ে যাবে। সেটাই লেখা হয়েছে, ইফ টি টেন্ডস টু ইনফিনিটি দেন দ্য প্লট উইল বি অ্যালং দ্য এপসাইলন অ্যাক্সিস, আর ইফ টি টেন্ডস টু 0 কেলভিন দেন দ্য প্লট উইল বি অ্যালং দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস। ঠিক আছে, এটা তুমি আলাদা করে মাথায় রাখবে। আচ্ছা, তাহলে দেখো এই যতটুকু বলেছি এখন পরিষ্কার? কোনো অসুবিধা আছে? বলো, যতটুকু বলেছি। আচ্ছা, এই যে এই ডেরিভেশন টেরিভেশন যেগুলো হচ্ছে, সেগুলো ইজিলি করে নিতে পারবে তো? চলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবারে চলে এসো কতগুলো সিম্পল ডেরিভেশন যেগুলো আগে করেছি আমি। হ্যাঁ, এটা জাস্ট রিভিশন টাইপের হচ্ছে। যে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি 3 ডাইমেনশন, আমি যখন ওই তোমার গামা ফাংশন দিয়ে প্লট টটগুলো তোমাকে শিখিয়েছিলাম, এটা তোমার মানে একটুখানি মেমোরাইজ করে নাও, যে গামা এন হচ্ছে তোমার ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি x টু দি পাওয়ার n-1 e টু দি পাওয়ার -x dx। এটা এই ধরনের ফর্ম যদি থাকে, সেটাকে গামা এন বলে। আর রেকারেন্স রিলেশনটা হচ্ছে গামা n প্লাস 1, সরি, গামা n প্লাস 1 ইকুয়াল টু n গামা n হয়। এটা n ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে when n হচ্ছে তোমার পজিটিভ ইন্টিজার, আর গামা 1 এর ভ্যালু 1 হয়, আর গামা হাফের ভ্যালু হচ্ছে তোমার √π হয়। তাহলে এইটুকু ব্যাকগ্রাউন্ড, এইটুকু ব্যাকগ্রাউন্ড তোমার পরিষ্কার আমরা করে দিয়েছিলাম। ওরকম অনেক প্রবলেম আমরা করিয়েছিলাম, তোমরা যারা আছো তোমরা প্রত্যেকেই সেই ক্লাসটাকে করেছো আর কি, সেখান থেকে তুমি পুরো জিনিসটা করে ফেলতে পারছো। আচ্ছা, এবারে দেখো তাহলে যে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি যখন তুমি বের করছো। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, এই যে প্রবাবিলিটি, সেটা হচ্ছে নর্মালাইজ প্রবাবিলিটি, এটা মাথায় রাখতে হবে।
যে একটা জিনিস এখানে একটুখানি বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে যে এই ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি পি এপসাইলন ডি এপসাইলন, এই যে পার্টটা, হ্যাঁ, সেটা হচ্ছে তোমার পি টোটাল, অর্থাৎ টোটাল প্রবাবিলিটি, এইটা এইটা হচ্ছে সার্টেনলি 1। এইটা হচ্ছে তোমার 1। এটা তুমি সেই রকমভাবেই পুরো জিনিসটাকে করা হয়েছে আর কি। তুমি দরকার হলে এই ইন্টিগ্রেশনটা করে একটু দেখাতেও পারো, এটা আমি হোমওয়ার্ক হিসেবে না হয় লিখে রাখলাম। টোটাল প্রবাবিলিটি হচ্ছে 1 এখানে, এরিয়া আন্ডার দ্য কার্ভ এটা। তাহলে এবারে যখন অ্যাভারেজ কাইনেটিক এনার্জি তুমি বের করছো, যদি টোটাল প্রবাবিলিটিটা 1, তাহলে ডিনোমিনেটরটা কিছু রইলো না। এমনি কি হয় যে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি যখন বের করবে, তাহলে ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি এপসাইলন পি এপসাইলন ডি এপসাইলন, আগে যদি প্রবাবিলিটিটা নর্মালাইজ না হতো, অর্থাৎ টোটাল প্রবাবিলিটি 1 না হতো, তাহলে নিচে তোমাকে ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি পি এপসাইলন ডি এপসাইলন দিয়ে ভাগ করে দিতে হতো। তো সেই পার্টটা আমার করতে হচ্ছে না, কারণ অলরেডি এই পার্টটা যেহেতু 1 বলে দেওয়া হয়েছে। তাহলে এবারে তুমি পি এপসাইলন ডি এপসাইলন এক্সপ্রেশনটাকে বসালে, বসে একটু সিম্পলিফাই করলে, করে এই এপসাইলন ছাড়া বাকি টার্মগুলোকে বাইরে বের করে দেওয়া হলো। 2 পাই 1/π কে টু দি পাওয়ার 3/2 ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার 3/2 ই টু দি পাওয়ার মাইনাস ই বাই কেটি ইন্টু ডি, এটা। আর এবারে দেখো এই এই যে পার্টিকুলার ফর্মটাকে তোমাকে গামা ফাংশনের ফর্মে নিয়ে আসতে হবে। দেখো এমনি ফর্মুলা মুখস্থ করে তুমি করে ফেলতে পারো, কিন্তু কত ফর্মুলা মুখস্থ করবে, কিছুদিন পর তুমি ভুলে যাবে। তার জন্য এইটুকু যদি মুখস্থ করো, করে তার ফর্মে ফেলে দাও। তাহলে এখানে আছে কত, ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স যদি থাকে, তাহলে এপসাইলন বাই কেটিকে তুমি এক্স ধরো, এপসাইলন বাই কেটিকে এক্স ধরে ইটা হয়ে গেল হচ্ছে তোমার কেটি ইন্টু এক্স, তাহলে ডিটা হয়ে গেল কেটি ইন্টু ডিএক্স। এবার দেখো ই 0 হলে এক্স 0 হয়, ইনফিনিটি হলে এক্সটা ইনফিনিটি হয়। তাহলে এবারে সেই মতো করে রিপ্লেস করে দাও। এপসাইলনের জায়গায় কেটি ইন্টু এক্স বসাও, মানে এপসাইলন বা ই, অ্যাকচুয়ালি ই বলা উচিত, এটা ই এর জায়গায় কেটি ইন্টু এক্স বসাও, আর ডি এর জায়গায় কেটি ডিএক্স বসাও। তাহলে বসালাম, বসিয়ে দেখো জিনিসটা দাঁড়ালো কিরকম। মানে বেসিক্যালি সব যদি বাইরে বের করে না, দাঁড়াচ্ছে হচ্ছে ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার 3/2 ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আচ্ছা, এক্স টু দি পাওয়ার 3/2 কে তুমি এক্স টু দি পাওয়ার 5/2 মাইনাস 1 করো, ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে। এবার এই যে পার্টিকুলার ফর্মটা খেয়াল করো, এই পার্টিকুলার ফর্মটা কিন্তু তোমার একদম এই গামা ফাংশনের ফর্ম, যেটা সেই গামা ফাংশনের ফর্মে পড়ে গেছে, যেখানে এন এর ভ্যালু হচ্ছে 5/2। দিস ইজ গামা 5/2। এবার রিকারেন্স রিলেশন ব্যবহার করছো তুমি, গামা 5/2 মানে কত, গামা 3/2 প্লাস 1, তার মানে 3/2 গামা 3/2 হলো। আবার গামা 3/2 মানে হচ্ছে গামা হাফ প্লাস 1, অর্থাৎ হাফ ইন্টু গামা হাফ হয়ে গেল, গামা হাফের ভ্যালু √5, তার মানে 3/2 ইন্টু হাফ ইন্টু √5 বসালে, বসে সব কেটে কেটে গেল, কেটে কেটে 3-এর দিকে কেটে বেরোলো। তাহলে ইন 3 ডাইমেনশন অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বেরিয়ে যাচ্ছে তোমার 3-এর 2 কেটি। 3 ডাইমেনশনে অ্যাভারেজ কাইনেটিক এনার্জিটা তোমার বেরিয়ে গেল কত, আর 3-এর 2 কেটি। তাহলে ডেরিভেশনটাকে করতে পারবে তো, কোনো অসুবিধা হবে না তো? ঠিক আছে। আচ্ছা, এবারে ই স্কোয়ার অ্যাভারেজ ক্যালকুলেট করো। এবার ই স্কোয়ার অ্যাভারেজ ক্যালকুলেট করছি। দেখো ওই একই রকম করে এগোতে হবে, শুধু এই ই এর জায়গায় ই স্কোয়ার তুমি বসাচ্ছ, একদম একরকম করে ডেরিভেশন করছো। এখানে যেটা হলো দেখো জিনিসটা, ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার 5/2 ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স হচ্ছে, এক্স টু দি পাওয়ার 5/2 টা এক্স টু দি পাওয়ার 7/2 মাইনাস 1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে। তাহলে এই পুরো পার্টটা হচ্ছে গামা 7/2। আর গামা 7/2 হলে কি হবে, সেটা 5/2 ইন্টু 3/2 ইন্টু হাফ ইন্টু √5, মানে রেকারেন্স রিলেশনটাকে ব্যবহার করে। তো এটা বেরিয়ে যাচ্ছে 15/4 কে স্কোয়ার টি স্কোয়ার। তাহলে জাস্ট একটা, মানে 3 ডাইমেনশনে যদি ই স্কোয়ারের অ্যাভারেজ ক্যালকুলেট করো, তাহলে ওই একই লজিকে তুমি এগোবে, যেমন করে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বের করেছো, ওটা 15/4 কে স্কোয়ার টি স্কোয়ার বেরিয়ে যাবে। মানে আরেকটা জাস্ট প্রবলেম করা, আর কিছু না। এই প্রবলেম আগে যেহেতু ভালো করে বুঝিয়ে বুঝিয়ে করা হয়েছে, তাহলে এইটা স্টেপ বাই স্টেপ আমি এখানে ডিসকাস করছি না। আচ্ছা, এবারে ইয়ের অ্যাভারেজ এবং স্কোয়ার অ্যাভারেজ যখন বেরিয়ে যাবে, তখন তোমাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং ভ্যারিয়েন্স তোমাকে ক্যালকুলেট করতে হয়। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন এনার্জি হচ্ছে √অফ ই স্কোয়ার অ্যাভারেজ মাইনাস ই অ্যাভারেজ স্কোয়ার, মানে 15/4 কে স্কোয়ার টি স্কোয়ার মাইনাস ওই 3-এর 2 কেটে তার স্কোয়ার হয়ে যায়, তার 9-4 কে স্কোয়ার টি স্কোয়ার, সেটা হচ্ছে √3/2 কেটি হয়ে গেল এটা। আর যদি ভ্যারিয়েন্সটাকে বের করতে, ভ্যারিয়েন্স ইন কাইনেটিক এনার্জি,
কাইনেটিক এনার্জি। ভ্যারিয়েন্স ইন কাইনেটিক এনার্জি সেটা হচ্ছে সিগমা ই তার স্কোয়ার হয়, এটা বেসিক্যালি ই স্কোয়ার অ্যাভারেজ মাইনাস ই অ্যাভারেজ তার স্কোয়ার, এইটুকু। তাহলে এটা যেভাবে আছে যদি করে দাও তাহলে 3/2 পি স্কোয়ার টি স্কোয়ার হবে। তাহলে ভ্যারিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন গুলো এখান থেকে তুমি বের করে ফেলতে পারো। আচ্ছা, এবারে হচ্ছে মূল যে মানে এই এই আমি বারবার বলি যে কাইনেটিক অফ গ্যাসের যে পুরো পার্টটা আছে মানে গ্যাসিয়াস স্টেট, তার মধ্যে সবচেয়ে কঠিন যে অংশটা আর কি, যে অংশটা আমি আগে মানে খুব ভালো করে ধীরে 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 করিয়ে দিয়েছিলাম, সেটা আরেকবার একটুখানি করার, যে আমাকে ক্যালকুলেট করতে হবে ফ্র্যাকশন অফ মলিকুলস হ্যাভিং কাইনেটিক এনার্জি গ্রেটার ইকুয়াল টু এ সার্টেন থ্রেশহোল্ড এপসাইলন প্রাইম। The fraction of molecules having kinetic energy greater equal to a certain threshold. আচ্ছা, এবারে এটা কেন ইম্পর্টেন্ট সেটা বলেছিলাম যে যখন তুমি কলিশন থিওরি থেকে কেমিক্যাল কাইনেটিক্স বা রেট ইত্যাদি বুঝতে চাইবে, যে রিয়াকশন থেকে প্রোডাক্ট যাচ্ছে, তা রিয়াকশন থেকে প্রোডাক্টে যেতে গেলে একটা অ্যাক্টিভেশন বেরিয়ার তোমাকে ক্রস করতে হয়। তাহলে মানে এবারে ব্যাপারটা হচ্ছে যে সমস্ত রিয়াকশনগুলো প্রোডাক্টে যাচ্ছে না, সেই সমস্ত রিয়াকশন মলিকুলগুলি অ্যাকচুয়ালি প্রোডাক্টে যাবে যাদের করসপন্ডিং এনার্জিটা এই যে এপসাইলন প্রাইম বা তার থেকে বেশি, বা অ্যাক্টিভেশন এনার্জি বা তার থেকে বেশি। তাহলে আমি যদি ধরো একটা গ্যাস ফেজ রিয়াকশন তাকে বুঝতে চাই, যেটাকে কলিশন থিওরি বলে, তাহলে তোমাকে কিন্তু এরকম একটা ফ্র্যাকশন দিয়ে স্টার্ট করতে হবে, হোয়াট ইজ দ্য মানে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং মলিকুলস হ্যাভিং এনার্জি গ্রেটার ইকুয়াল টু দ্য অ্যাক্টিভেশন এনার্জি। তাহলে এই সমস্ত পারপাসের জন্য আমার এরকম একটা কোয়ান্টিটি ক্যালকুলেট করার দরকার পড়ে, যে ফ্র্যাকশন অফ মলিকুলস হ্যাভিং কাইনেটিক এনার্জি গ্রেটার ইকুয়াল টু এপসাইলন প্রাইম। ফ্র্যাকশন না বলে তুমি বলতে পারো প্রবাবিলিটি অফ ফাইন্ডিং মলিকুল হ্যাভিং কাইনেটিক এনার্জি গ্রেটার ইকুয়াল টু এপসাইলন প্রাইম। তো সেই ফ্র্যাকশনটাকে আমি লিখছি এন এপসাইলন প্রাইম বাই এন, যেখানে এন এপসাইলন প্রাইমটা হচ্ছে নাম্বার অফ মলিকুল হ্যাভিং কাইনেটিক এনার্জি গ্রেটার ইকুয়াল টু এপসাইলন প্রাইম, তাকে টোটাল নাম্বার অফ মলিকুলস দিয়ে ভাগ করছো, করে তুমি ফ্র্যাকশনটা পেয়ে যাচ্ছ। এটা হয়ে গেল ইন্টিগ্রাল এপসাইলন প্রাইম টু ইনফিনিটি পি এপসাইলন ডি এপসাইলন। এবার পি এপসাইলন ভার্সেস এপসাইলন, এই যদি প্লটটা নর্মালি করো তাহলে এই যে তোমার কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশনের ছবিটা হয়, এবারে এই যে একটা ভার্টিক্যাল লাইন টেনে দিচ্ছি সেই পর্যন্ত এনার্জিটাকে যদি এপসাইলন প্রাইম বলো, তাহলে তোমাকে কোন পার্টটাকে বের করতে বলেছে? বলেছে বেসিক্যালি যে ডান দিকের পার্টটা, যেটা এরিয়া আন্ডার দ্য কার্ভ আছে, তাহলে এইটা আমার দিয়ে দেবে ফ্র্যাকশন অফ মলিকুলস, মানে এই যে পার্টটা, এই পার্টটাই অ্যাকচুয়ালি করসপন্ড করছে ফ্র্যাকশন অফ মলিকুলস হ্যাভিং কাইনেটিক এনার্জি গ্রেটার ইকুয়াল টু এপসাইলন প্রাইম। তাহলে এই এরিয়াটা বেসিক্যালি তোমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে ম্যাথামেটিক্যালি তোমাকে বেসিক্যালি এই জিনিসটাকে করতে হচ্ছে, ইন্টিগ্রাল এপসাইলন প্রাইম টু ইনফিনিটি পি এপসাইলন ডি এপসাইলন। আচ্ছা, তাহলে আমি যেটা করলাম যে ওই পি এপসাইলন ডি এপসাইলন এক্সপ্রেশনটাকে বসিয়ে দিয়েছি, মানে যে 2 পাই 1 বাই পাই কেটে দেবো 3/2 রুট ওভার অফ এপসাইলন ই টু পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি ডি এপসাইলন এটা। আর এই পার্টটা যেহেতু কনস্ট্যান্ট, তাকে আমি ইন্টিগ্রেশনের বাইরে বের করে দিলাম, তার মানে এই ইন্টিগ্রেশনটা তোমাকে করতে হচ্ছে। ইন্টিগ্রাল মানে এই যে ইন্টিগ্রাল এপসাইলন প্রাইম টু ইনফিনিটি রুট ওভার অফ এপসাইলন ই টু পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি ইনটু ডি এপসাইলন। আচ্ছা, প্রথম একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এইটাকে না তুমি আর গামা ফাংশন দিয়ে করতে পারবে না। আর কেন গামা ফাংশন দিয়ে করতে পারবে না? কারণ গামা ফাংশনে দেখো লিমিটটা ছিল 0 থেকে ইনফিনিটি। গামা ফাংশনের লিমিটটা কোথায় আছে? লিমিটটা হচ্ছে তোমার 0 থেকে ইনফিনিটি। কিন্তু এখানে লিমিটটা তোমার কি হচ্ছে না, একটা ফাইনাইট ভ্যালু থেকে ইনফিনিটি। তাহলে এবার একটা ফাইনাইট ভ্যালু থেকে যদি ইনফিনিটি হয়, তাহলে সেই ধরনের কাজগুলোকে করতে হয় কি দিয়ে? না এরার ফাংশন বা কোএরার ফাংশন দিয়ে। তাহলে এরার ফাংশন বা কোএরার ফাংশন আমরা কিভাবে ডিফাইন করেছিলাম দেখো, জাস্ট এই ম্যাথামেটিক্যাল ব্যাকগ্রাউন্ড এটা আগে আমি 2-3বার ডিসকাস করেছি, আমি আবার ডিসকাস করছি এই পার্টটা, যারা ম্যাথামেটিক্যাল এই জায়গাটা একটুখানি কমপ্লিকেটেড বলে, যে ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এই ইন্টিগ্রেশনটা আমি কিন্তু করতে পারি। এটা জাস্ট তুমি ওই গামা ফাংশন দিয়ে যেরকমভাবে করে তুমি করলে তার উত্তর বেরোবে √π/2, কোনো অসুবিধা নেই। এটা যদি বাঁদিকে গুণ করে দাও তাহলে 2/√π ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, সেটা হচ্ছে 1 হয়। এটা হচ্ছে কথা। তাহলে তুমি যদি এই ওয়াই অ্যাক্সিসের উপর 2√π ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লট করো, আর এদিকে এক্স অ্যাক্সিস প্লট করো, তাহলে এই হচ্ছে তোমার ছবিটা হবে। তাহলে এই ছবির আন্ডারে যে টোটাল এরিয়াটা সেটা হচ্ছে 1। আর এবারে কথাটা হচ্ছে যে যদি এই যে তুমি
এই যে এই কার্ভের আন্ডারে টোটাল এরিয়াটা হচ্ছে 1 দেয়। এবারে আমি যদি লিমিটটা 0 থেকে ইনফিনিটি না করে 0 থেকে জেড করতাম, অর্থাৎ এই পর্যন্ত করতাম, তাহলে এই এরিয়াটা পাওয়া যেত। এই যে এই দিকের এই যে এরিয়াটা, এই এরিয়াটা পাওয়া যেত। এই এরিয়াটার সাথে যদি 1 নয়, তাহলে ম্যাথামেটিক্যালি 2/√π ইন্টিগ্রাল 0 টু জেড ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কয়ার ডিএক্স, এই পার্টটা 1 নয়, এইটা সাডেনলি জেড এর উপর ডিপেন্ড করবে, তাকে বলা হচ্ছে এরার ফাংশন। তাহলে এইটাকে বলা হচ্ছে এরার ফাংশন, যে 2/√π ইন্টিগ্রাল 0 টু জেড ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কয়ার ডিএক্স একটা এরার ফাংশন। আচ্ছা, আর তোমার বাকি যে পার্টটা, যে এদিকের পার্টটা, তাহলে এদিকের পার্টটা কি হবে না, এদিকের পার্টটা হচ্ছে বেসিক্যালি জেড টু ইনফিনিটি এই পুরো জিনিসটা, তা 2π√π ইন্টিগ্রাল জেড টু ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস এক্স স্কয়ার ডিএক্স, এই যে পার্টটা, এটাকে বলা হয় কমপ্লিমেন্টারি এরার ফাংশন বা কোএরার ফাংশন। এবং পরিষ্কার দেখো, এরার ফাংশন এবং কোএরার ফাংশন তুমি যদি যোগ করে ফেলো, তাহলে 2/√π ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস এক্স স্কয়ার ডিএক্স হবে, সেটা তখন 1 হয়ে যাবে। আচ্ছা, এবারে 0 টু জেড, জেড যদি 0 হয়ে যায়, তাহলে টোটাল ইন্টিগ্রেশনের ভ্যালুটা 0 হবে। 0 টু 0 ইন্টিগ্রেট করলে তোমার 0 হয়, তাহলে এরার ফাংশন অফ 0 ইকুয়াল টু 0। আর যেহেতু কোএরার ফাংশনটা 1 মাইনাস এরার ফাংশন, তাহলে কোএরার ফাংশন অফ 0 হচ্ছে 1 হয়ে যাবে। আর যদি জেডটা ইনফিনিটি হয়ে যায়, অর্থাৎ এরার ফাংশন অফ ইনফিনিটি করে, সেটা সার্টেনলি 1 হয়ে যাবে, তাহলে কোএরার ফাংশন অফ ইনফিনিটি 0 হয়ে যাবে। এই যে দুটো জায়গাতে আমি ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিয়ার করলাম, এরার ফাংশন বলতে কি বুঝছি, কোএরার ফাংশন বলতে আমি কি বুঝছি, এবং তাদের যে নর্মাল প্রপার্টিগুলো এবং তাদেরকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করলাম। এটা তাহলে দেখো ব্যাপারটা যেটা, যে এই যে পার্টিকুলার ফর্মটাকে খেয়াল করো, এই যে পার্টিকুলার ফর্মটাকে খেয়াল করো, এই পার্টিকুলার ফর্মটা, যেখানে তোমার একটা ইন্টিগ্রেশন করতে হচ্ছে, যে ইন্টিগ্রেশনটা তোমার লিমিটটা একটা ফাইনাইট ভ্যালু থেকে ইনফিনিটি, ফাইনাইট ভ্যালু থেকে ইনফিনিটি। তাহলে আমাদের যে প্রবলেমটাকে করতে হবে, সেখানেও দেখো অ্যাকচুয়ালি তোমার যেটা করতে হচ্ছে একটা ফাইনাইট ভ্যালু থেকে ইনফিনিটি। তখন আমাদের মাথায় এলো যে তাহলে নিশ্চয়ই এটা এরার বা কোএরার ফাংশনের টার্মসে তোমায় করতে হবে। তাই এরার বা কোএরার ফাংশনের টার্মসে করতে হলে দেখো, যদি আমি এটা গামা ফাংশন দিয়ে করতাম, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স থাকে বলে এপসাইলন বাই কেটিকে আমি এক্স ধরেছি। কিন্তু যদি এরার বা কোএরার ফাংশনের মতো করে করি, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে, তার মানে ই এর পাওয়ার যেটা আছে সেটাকে তুমি এক্স স্কোয়ার ভাবো। দেখো এখানে তাই করা হয়েছে, এপসাইলন বাই কেটিকে আমি এক্স স্কোয়ার ভেবেছি। তাহলে এপসাইলনটা হয়ে গেল কেটি এক্স স্কোয়ার, ডি এপসাইলনটা হয়ে যাচ্ছে তাহলে 2 কেটি এক্স ডিএক্স। এবার লিমিটটাকে বসাচ্ছ, এপসাইলন যখন এপসাইলন প্রাইম, তখন এক্স এর ভ্যালু হয়ে যাবে কত, এখান থেকে করলে রুট ওভার অফ এপসাইলন প্রাইম বাই কেটি। আর এপসাইলন যখন ইনফিনিটি, তখন এক্স হয়ে যাচ্ছে ইনফিনিটি। তাহলে আমি এই এপসাইলন এবং ডি এপসাইলন এগুলোকে আমার অ্যাকচুয়াল যে এক্সপ্রেশন আমি রিপ্লেস করছি। রিপ্লেস করলে কি দাঁড়াচ্ছে এটা, দেখো 2π 1/π/3/2 যেমন আছে, রুট এপসাইলনের জায়গায় তুমি বসিয়ে দিলে রুট কেটি ইন্টু এক্স, কারণ রুটের ভেতর থেকে এক্স স্কোয়ারটা থাকতো রুটের ভেতরে, হলে রুটের বাইরে যখন নিয়ে আসলে এক্স হিসেবে আসছে। এই এপসাইলন বাই কেটিটাকে এক্স স্কোয়ার ভাবছো, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার হলো। আর ডি এপসাইলনের জায়গায় তুমি বসালে 2 কেটি এক্স ডিএক্স, 2 কেটি এক্স ডিএক্স তুমি বসিয়ে দেবে। তাহলে এবারে কাটাকাটি হয়ে গিয়ে জিনিসটা দাঁড়ালো কত, 2/√π ইন্টিগ্রাল রুট ওভার অফ এপসাইলন প্রাইম বাই কেটি টু ইনফিনিটি 2x স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। আচ্ছা, এইটাকে তুমি কেমন করে লিখছো দেখো, এটাকে লিখছি মাইনাস 2/√π ইন্টিগ্রাল রুট ওভার এপসাইলন প্রাইম বাই কেটি টু ইনফিনিটি এক্স ডি অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। কেন দেখো, ডি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ারটা করলে কি দাঁড়াচ্ছে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x ডিএক্স। তাহলে দেখো, তুমি যদি এদিকে একটা এক্স গুণ করে দাও, তাহলে এক্স ডি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ারটা কত হবে, মাইনাস 2x স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এটা তাহলে এখানে ছিল দেখো 2x স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এই যে পার্টটাকে তুমি এক্স ডি অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার হিসেবে লিখতে পারো। এটা আমি লিখেছি। তাহলে এখানে কিন্তু মাইনাসটা আছে, এখানে কিন্তু মাইনাসটা গেল, তাহলে এখানে একটা মাইনাস তোমার চলে গেল। তো দেখো, তুমি এই জিনিসটাকে এই পার্টিকুলার ফর্মে তুমি লিখতে পারলে, মাইনাস 2/√π ইন্টিগ্রাল রুট ওভার অফ এপসাইলন প্রাইম বাই কেটি ইন্টু ইনফিনিটি এক্স ডি ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আচ্ছা, এবার এই জিনিসটাকে তুমি ওই ইন্টিগ্রেশন বাই পার্টসের ফর্মুলায় ফেলবে। আচ্ছা, ইন্টিগ্রেশন বাই পার্টসের ফর্মুলায় ফেলার জন্য তুমি এটাকে একটুখানি মেমোরাইজ করো। এটা হচ্ছে তোমার এটাকে হচ্ছে মানে এটাকে একটুখানি মেমোরাইজ করে রাখো। ইন্টিগ্রাল এ টু বি ইউভি ডিএক্স,
সেটা ইন্টিগ্রেশন করলে ইউ ইন্টিগ্রাল ভি ডিএক্স করে তার লিমিটটাকে বসাতে হবে মাইনাস ইন্টিগ্রাল এ টু বি ডিইউ ডিএক্স ইন্টু ইন্টিগ্রাল ভি ডিএক্স ইন্টু ডিএক্স মানে মানে এটা হচ্ছে প্রথমটা ডেরিভেটিভ, দ্বিতীয়টা ইন্টিগ্রেশন করে পুরোটা ইন্টিগ্রেশন হবে। তাহলে এই হচ্ছে ফর্মুলাটা। আচ্ছা, এবারে আমাদের করতে হবে এই পার্টটা রুট ওভার অফ এপসাইলন প্রাইম টু মানে এখানে এ টু বি মানে এখানে রুট ওভার অফ এপসাইলন প্রাইম বাই কেটি টু ইনফিনিটি এক্স ডি ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে এখানে দেখো ডিএক্স ছিল, এখানে তার মধ্যে ডি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে। তার মানে এই ফর্মুলাটা যেটা এক্স আমাদের সেটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখানে ইউ আর ভি আছে, এবার আমি এখানে আছে শুধুমাত্র এক্স, তাহলে তুমি ভিটাকে 1 ধরে নাও। তাহলে আমার ইউটা হচ্ছে এই ফর্মুলার সঙ্গে কম্পেয়ার করলে ইউটা হচ্ছে এক্স আর ভিটা হচ্ছে 1। এটাকে কাজে লাগিয়ে আমি এই ফর্মুলাটাকে বসাচ্ছি। দেখো মাইনাস 2/√π যেমন আছে রয়ে গেল, এখানে একটা বড় সেকেন্ড ব্র্যাকেট আমি দিয়ে রেখেছি, এখানে একটা এই সেকেন্ড ব্র্যাকেটটা কমপ্লিট হবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রেখেছি এই মাইনাস 2/√πটার জন্য। এবারে ভিতরের পার্টটাকে দেখো, দেখো কি হচ্ছে মানে ইউ ইন্টিগ্রাল ভি ডিএক্স, তাহলে ইউ মানে হচ্ছে এক্স ইন্টিগ্রাল ভি ডিএক্স, তাহলে ভিটা তো 1, তাহলে ডিএক্স মানে ডি অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, ডি অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টিগ্রেট করলে কত হবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেল। লিমিটটা এ থেকে বি পর্যন্ত, তো লিমিটটা রুট ওভার অফ এপসাইলন প্রাইম বাই কেটি থেকে ইনফিনিটি হয়ে গেল মাইনাস প্রথমটা ডেরিভেটিভ, তাহলে মানে এক্স কে ডেরিভেটিভ, এই যে এক্স কে ডেরিভেটিভ মানে এই যে ডেল ইউ ডিইউ ডিএক্স না, তাহলে ইউটার জায়গায় এক্স বসালাম আর এক্স এর জায়গায় ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বসালাম, তাহলে ডিএক্স বাই ডি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। সেকেন্ড পার্টটা ডেরিভেটিভ করলে, সেকেন্ড পার্টটা ইন্টিগ্রেশন করলে অ্যাজ ইউজুয়াল এখানে যেমন ইন্টিগ্রাল ভি ডিএক্স, এখান থেকে ইন্টিগ্রাল ভি ডিএক্স আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেল। এখানে ডিএক্স এর বদলে কি হবে ডি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হয়। তাহলে দেখো এইটা মানে তুমি যখন এইটা যখন বসিয়ে নিচ্ছ ইনফিনিটি বসালে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি বসালে 0 হয়ে যাচ্ছে, আর এইটা তোমার বসবে, তাহলে এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল 2/√π রুট ওভার অফ এপসাইলন প্রাইম বাই কেটি ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন প্রাইম বাই কেটি হয়ে গেল প্লাস এই পার্টটা দেখো ডি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, ডি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে পড়ে রইল কত এই মাইনাস মিলে প্লাস হয়ে গেল 2/√π হলো ইন্টিগ্রাল রুট ওভার অফ এপসাইলন প্রাইম বাই কেটি টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। দেখো এই যে পার্টিকুলার পার্টটা, এই পার্টিকুলার পার্ট ইজ নাথিং বাট আ কোয়েরার ফাংশন। তাহলে ফর্মুলাটা কি বেরোচ্ছে আর 2/√π রুট ওভার অফ এপসাইলন বাই কেটি ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি হয়ে গেল প্লাস কোয়েরার ফাংশন অফ রুট ওভার অফ এপসাইলন প্রাইম বাই কেটি। তাহলে এই যে ডেরিভেশনটা এটা বেশ কঠিন ডেরিভেশন, এইটা একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে, দু একটা ট্রিক্স আছে, ট্রিক্সগুলোকে মাথায় রাখতে হবে, প্র্যাকটিস না করলে পারবে না। এটা আমি আগেও এটা ভালো করে বুঝিয়ে বুঝিয়ে করেছিলাম, এখনো করলাম। তোমরা দেখো এটা কি নিজেরা ম্যানেজ করতে পারবে তো মনে হচ্ছে নাকি, না কোনো একটা জায়গা বুঝতে তোমার অসুবিধা হচ্ছে? এবার নিজেরা বাড়িতে দু একবার প্র্যাকটিস করলে নামাতে পারবে তো? হুম, ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তো। আর এবারে দেখো যদি এপসাইলন প্রাইমটা মাঝ গ্রেটার দ্যান কেটি হয়ে যায়, এপসাইলন প্রাইমটা মাঝ গ্রেটার দ্যান কেটি হয়ে যায়, তখন কোয়েরার ফাংশনটা 0 হয়ে যায়। মনে আছে তো কোয়েরার ফাংশন জিরোটা হচ্ছে 1, কোয়েরার ফাংশন ইনফিনিটিটা হচ্ছে তোমার 0 হয়ে যায়। তাহলে এপসাইলন মাঝ গ্রেটার দ্যান কেটি হয়ে যায়, তার মানে এই ভেতরের পার্টটা যে টেন্স টু ইনফিনিটি হয়ে যাবে, তাহলে ওভারঅল জিনিসটা 0 হয়ে যাবে। তখন তোমার এই ফ্র্যাকশন অফ মলিকুলস হ্যাভিং এনার্জি গ্রেটার ইকুয়াল টু সার্টেন থ্রেশহোল্ড তার এক্সপ্রেশনে ওই কোয়েরার ফাংশন কন্টেনিং পার্টটাকে তুমি জাস্ট সিম্পলি বাদ দিয়ে দিতে পারো। এটাকে বাদ দিয়ে দিলে তোমার এই হবে অ্যান্সার। তা তুমি ইউজুয়ালি দেখবে যেমনভাবে ডেটাগুলো বলে দেবে, তাতে এই কোয়েরার ফাংশনের ভ্যালুটা তোমার টেন্স টু 0 হয়ে যাবে অটোমেটিক, মানে এপসাইলন প্রাইমটা মাঝ গ্রেটার দ্যান কেটি, এটা অটোমেটিক্যালি তোমাকে বলে দেবে। বলে দিলে তুমি ব্যবহার করবে, ব্যবহার করলে জিনিসটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই পার্টিকুলার জায়গাটা একটু ভালো করে খেয়াল করলে, তাহলে দেখো ম্যাক্সওয়েল স্পিড ম্যাক্সওয়েল কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন 3 ডাইমেনশন, সেইখান থেকে যে কথাগুলো বলার ছিল আমরা বলে ফেললাম, ঠিক আছে। তো দেখো 3 ডাইমেনশনে যা কিছু বলেছি কোনো অসুবিধা নেই তো? না স্যার। আচ্ছা, এবারে তোমাকে কিছু ওই এক্সারসাইজের মতো করে বাকিগুলোকে করে নেব। আমি কিছুটা করে দেবো, কিছুটা তোমাকে বাড়িতে কষতে দেবো। এটা আগে অলরেডি কষা হয়েছিল, তুমি নিজে কষবে, কষে আমাকে পাঠাবে, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমায় বলবে, আমি তখন বলে দেবো। দেখো এবারে তুমি ভাবো একটা হাইপোথেটিক্যাল কালেকশন অফ গ্যাস আছে যেটা শুধুমাত্র একটা প্লেনে মুভ করতে পারে বা 2 ডাইমেনশনে মুভ করতে পারে। তার মানে তখন পুরো প্রবলেমটা 2 ডাইমেনশনাল প্রবলেম হয়ে গেল।
তো এবারে ম্যাক্সওয়েলের কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন 2 ডাইমেনশন যদি তুমি দেখো তাহলে কিভাবে ওই একই রকম করে এগো, যে ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলা 2 ডাইমেনশন সেটা হচ্ছে mc বাই kt ই টু দি পাওয়ার মাইনাস mc স্কয়ার বাই 2kt ইনটু dc, মানে পিসি ডিসিটা হচ্ছে এইটা। ওই একই রকম করে ধরে নাও ইকুয়াল টু হাফ mc স্কয়ার, ডিটা হয়ে গেল কত mc dc, সেখান থেকে ডিসিটা হয়ে যাচ্ছে ডি এপসাইলন বাই রুট ওভার ডি ই বাই রুট ওভার টুয়াইস এম ই, বসিয়ে দাও, বসিয়ে দিলে জিনিসটা দাঁড়াচ্ছে কত 1 বাই kt ই টু দি পাওয়ার মাইনাস ই ডিই। এটা হচ্ছে ম্যাক্সওয়েল কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন ফর্মুলা ইন 2 ডাইমেনশন, মানে আগেরটা যেরকম ভাবে করেছো তুমি সেই রকম ভাবে করলে করে এটা পেয়ে গেলে। আচ্ছা এবারে পিই ভার্সেস ই যদি প্লট করো তাহলে দেখো এই রকম ভাবে এক্সপোনেনশিয়াল হিসেবে ডিকে করছে, মানে এটা তো পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে এখানে তার কোনো পলিনোমিয়াল পার্ট নাই, পুরোটাই এক্সপোনেনশিয়াল পার্টটা। তাহলে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস x এর মতো দেখতে। এবারে এপসাইলন যখন 0 হবে তখন তার ভ্যালুটা হচ্ছে 1 ওভার kt, তাহলে 1 বাই ktটা হচ্ছে ইন্টারসেপ্টটা, সেখান থেকে সেটা এক্সপোনেনশিয়াল ডিকে করে যখন টেম্পারেচারটা ফিক্সড রেখেছো। আচ্ছা এবার টেম্পারেচার যদি বাড়িয়ে দেওয়া যায়, টেম্পারেচার বাড়িয়ে দিলে কি হচ্ছে দেখো, এই যে 1 বাই kt এই পার্টটা কমে গেল, তার মানে এপসাইলন যখন 0 তার ভ্যালুটা হচ্ছে বেসিক্যালি তোমার কমে যাচ্ছে। আর এইখানে যদি তোমার সরি এটা তো ভুল করেছি, 1 মিনিট, এটা কেটিটাকে লেখা হয়নি না, এটা বাই কেটিটাকে আমার বাদ চলে গেছে, বাই কেটি, এখানে নিচে একটা কেটি আছে। তাহলে এবারে দেখো টেম্পারেচার যদি বাড়াচ্ছ তাহলে এই পার্টটা স্লোলি ডিকে করবে, তাহলে কি হলো এটা হাইটটা যেটা 1 বাই কেটি ছিল সেই হাইটটা দেখো কমে গেছে, স্লোলি ডিকে করছে যখন টেম্পারেচার টি2টা এটা দেন টি1। আর এখানে কোনো মোস্ট প্রবাবল এনার্জি বলে কিছু নেই, কারণ মোস্ট প্রবাবল এনার্জি মানে কি একটা পার্টিকুলার এনার্জি যেখানে ওটা ম্যাক্সিমা দিয়ে যাবে, এখানে কেউ ম্যাক্সিমা দিয়ে যায় না, তা ম্যাক্সিমাম ভ্যালুটা যখন এপসাইলনটা 0, তার মানে এই নয় যে ওটা হচ্ছে মোস্ট প্রবাবল এনার্জি, এটা কোনো ম্যাক্সিমা দিয়ে যাচ্ছেই না, এটা প্রথম থেকেই এক্সপোনেনশিয়ালি ডিকে করছে, সেগুলো দেয়ার ইজ নো মোস্ট প্রবাবল এনার্জি। আর এবারে তুমি অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ইন 2D ক্যালকুলেট করবে। অ্যাভারেজ কাইনেটিক এনার্জি 2D তে ক্যালকুলেট করলে ওই একই রকম ভাবে ব্যবহার করে ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি ই পিইডিই, এটা তো 1 বাই কেটি ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি এপসাইলন ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি ডি এপসাইলন। আচ্ছা এটা তুমি গামা ফাংশন দিয়েও করতে পারো অথবা ইন্টিগ্রেশন বাই পার্টস দিয়েও তুমি ম্যানেজ করে দিতে পারো। তার মানে এটা হচ্ছে 1 ওভার কেটি, এইটা যখন তুমি করছো দেখো এটা হচ্ছে এই প্রথমটা ইন্টু দ্বিতীয়টা ইন্টিগ্রেশন মাইনাস প্রথমটা ডেরিভেটিভ দ্বিতীয়টা ইন্টিগ্রেশন ইন্টু পুরোটা ইন্টিগ্রেশন, এটা জাস্ট বাই পার্টস করে তুমি ইন্টিগ্রেশনটাকে করে ফেলতে পারলে। এটা চাইলে গামা ফাংশন দিয়ে তুমি করতে পারো, করলে উত্তরটা কত বেরোচ্ছে না, বেরোচ্ছে জাস্ট সিম্পলি কেটি, 2 ডাইমেনশনে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বেরিয়ে গেল তোমার কেটি। আচ্ছা এবার একটা হোমওয়ার্ক দিয়েছি, তুমি স্কোয়ারের অ্যাভারেজটা বের করো ইন 2 ডাইমেনশন। তাহলে যেমন করে তুমি 1 ডাইমেনশনে করেছো ঠিক একটু, যেমন করে 3 ডাইমেনশনে করেছো ঠিক একই রকম ভাবে 2 ডাইমেনশনে করবে। আচ্ছা 2 ডাইমেনশনে করার সময় দেখো এইটা আমি সহজ বলে তোমাকে জাস্ট ইন্টিগ্রেশনটাকে বাই পার্টস করে দিলাম, কিন্তু এটা গামা ফাংশন দিয়েও করা যাবে, এটা মাথায় রাখবে, এটাকে গামা ফাংশন দিয়েও করা যাবে। হ্যাঁ, আর এই যে পরের প্রবলেমটা তুমি বরং গামা ফাংশন দিয়েই করবে, না হলে কি হবে এই স্কোয়ার যদি চলে যায় তখন না তোমাকে আবার বাইপাস করতে হবে। তাহলে আমি এইটা জাস্ট লিখে দিচ্ছি, this can also be done using gamma function, using this can also be done using gamma function, ঠিক আছে, এটা মাথায় রাখো, this can also be done using gamma function। আচ্ছা এই যে পার্টটা, এই পার্টটা যখন করবে এটা বেটার বলবো তুমি ইউজিং গামা ফাংশন করো। হ্যাঁ, এই ইন্টিগ্রেশনটা বাই পার্টস তুমি করতে পারবে কিন্তু দুবার ধরে করতে হবে, তার বদলে বেটার হচ্ছে তুমি এটা গামা ফাংশন দিয়ে করো, ইউজিং গামা ফাংশন। একটা কাজ দিলে আমি কাজগুলো কিন্তু কমপ্লিট করবে, কমপ্লিট করে আমাকে পরের দিন বলবে যে কোনো জায়গায় কোনো অসুবিধা হয়েছে, আমাকে দেখাতেই হবে সেরকম নয়, হ্যাঁ, কারণ তুমি করতে পারবে আর কি, এটা তুমি করবে। আচ্ছা এখানে তোমার
এটাকে ক্যালকুলেট করবে, মানে এটা করার পরে তুমি যেটা করবে যে ফাইন্ড ভ্যারিয়েন্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। 2 ডাইমেনশনে ভ্যারিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনগুলো ক্যালকুলেট করবে। ওই যে স্কোয়ার অ্যাভারেজ মাইনাস ই অ্যাভারেজের স্কোয়ার, অথবা তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যখন করবে তখন স্কোয়ার রুট অফ স্কোয়ার অ্যাভারেজ মাইনাস ই অ্যাভারেজের স্কোয়ার, এরকম। হলো? আচ্ছা, তাহলে এগুলো যেমন মানে হোমওয়ার্কগুলো দিয়েছি, তুমি গামা ফাংশন ব্যবহার করে করো। এখানে ডিরেক্টলি আমি করে দিয়েছি, ডিরেক্টলি তুমি করতে এটাও পারবে, কিন্তু এটা আরেকটু মানে দুবার ধরে তোমাকে বাই পার্টসটাকে করতে হবে। সেটা গামা ফাংশন দিয়ে করলে দেবে, তো কোথাও কোনো টেনশন থাকছে না, বাকি কিছুতে গামা ফাংশন দিয়ে করতে গিয়ে অভ্যস্ত হয়ে যাবে। আচ্ছা, এবার পরের পার্টটা দেখো, ফ্র্যাকশন অফ মলিকুল হ্যাভিং কাইনেটিক এনার্জি গ্রেটার ইকুয়াল টু এপসাইলন প্রাইম। তাহলে এইটা ওই একই রকম করে এগোলে তুমি এফ এপসাইলন প্রাইমটা হচ্ছে এন এপসাইলন প্রাইম বাই এন ইকুয়াল টু ইন্টিগ্রাল এপসাইলন প্রাইম টু ইনফিনিটি পি এপসাইলন ডি এপসাইলন তুমি বসালে। দেখো এখন তোমাকে কিন্তু আর ওই এরার ফাংশন বা টু এরার ফাংশনের ফর্মে যেতে হচ্ছে না, কারণ এইখানে যে ফর্মটা আছে সেই ফর্মটার এক্সাক্ট ইন্টিগ্রেশন তুমি করতে পারো। ইন্টিগ্রাল এপসাইলন প্রাইম টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন প্রাইম বাই কেটি টু ডি এপসাইলন, এই পার্টটা দেখো তুমি ডিরেক্ট ইন্টিগ্রেশন পারো। কি ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন প্রাইম বাই কেটি এপসাইলন বাই কেটি মাইনাস 1 বাই কেটি, এইটা তুমি লিমিটটাকে বসালে, তো বসালে উত্তরটা বেরিয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন প্রাইম বাই কেটি। এইখানে এই 2 ডাইমেনশনে কিন্তু এই কাজটা অনেক সহজ, ওই জন্য এইটা পরীক্ষায় খুব পড়ে। 2 ডাইমেনশনে ফ্র্যাকশন অফ মলিকুলস হ্যাভিং কাইনেটিক এনার্জি গ্রেটার ইকুয়াল টু এপসাইলন প্রাইম, এটা কিন্তু খুব পড়ে। এবং তুমি দেখবে যে যখন কলিশন থিওরি থেকে তোমাকে ওই যে দেখবে নাম্বার অফ এফেক্টিভ কলিশন বের করতে হয়, এফেক্টিভ কলিশন বের করার সময় একটা প্রবাবিলিটি ফ্যাক্টর দিয়ে গুণ করতে হয়, এবং সেই প্রবাবিলিটি ফ্যাক্টরটা দেবে এইটা থাকে। মানে ধরো প্রথমে বলা হতো না যে রেট অফ দ্য রিয়াকশনস হচ্ছে বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সির সঙ্গে সমান, অর্থাৎ জেড এর সঙ্গে সমান। তবে বলা হলো যে না, বাস্তবে দেখতে পাওয়া যাচ্ছে যে অ্যাকচুয়ালি রেট অফ দ্য রিয়াকশনস কতগুলো কলিশনকে তার থেকে অনেক অনেক কম। তখন বলা হলো তাহলে এফেক্টিভ কলিশন হতে হবে। এফেক্টিভ কলিশন মানে সেই কলিশনগুলো যে রিঅ্যাক্টর মলিকুলগুলোকে এনার্জি দেবে, যে এনার্জিটা গ্রেটার ইকুয়াল টু দ্য অ্যাক্টিভেশন এনার্জি, সেখানে দেবে এরকম একটা ফ্যাক্টর গুণ করা ছিল, বলা হচ্ছে রেট অফ দ্য রিঅ্যাকশন হচ্ছে জেড ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি, যে এপসাইলনটা হচ্ছে আমার ওই যেটা অ্যাক্টিভেশন এনার্জি। তাহলে দেখো এই ফর্মটা তোমার বেরিয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে এইটা কিন্তু এই এরার ফাংশন কোএরার ফাংশন এই ঝামেলার মধ্যে যেতে হবে না, ইজিলি করে ফেলতে পারছো। আচ্ছা, ঠিক একই রকম করে ম্যাক্সওয়েল কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন ইন 1 ডাইমেনশন যদি করো, তাহলে এই ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলা ইন 1 ডাইমেনশন, সেখান থেকে তোমাকে শুরু করতে হচ্ছে। ম্যাক্সওয়েল স্পিড নয়, ভেলোসিটি, ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ফর্মুলা ইন 1D, ম্যাক্সওয়েল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ফর্মুলা ইন 1D, সেটা তুমি লিখলে, লিখে হচ্ছে তুমি যখন এপসাইলনটাকে বের করছো সেটা হাফ এম ইউ স্কোয়ার হয়ে যাচ্ছে। তা ডি এপসাইলনটা যখন ক্যালকুলেট করছো এম ইউ ডিইউ, এইটা দেখো এবারে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যে এর আগে যা কিছু তুমি করেছো, ধর এইখানে আমি এই টুরিটাই বলছি, টুরিটা যখন করছিলে তখন এই এপসাইলন ইকুয়াল টু হাফ এম সি স্কোয়ার, তা ডি এপসাইলন হচ্ছে এম সি ডিসি হলো। তাহলে এবারে এখানে ডিসিটাকে যখন ক্যালকুলেট করছো, করে এই সি এর জায়গায় যখন ভ্যালুটাকে বসাকে তুমি পজিটিভ ভ্যালুটাকে নিয়েছো, কারণ স্পিডটা মানে হচ্ছে শুধু পজিটিভ, এবং কাইনেটিক এনার্জি শুধুমাত্র তুমি পজিটিভটাকে নিয়েছো। তাহলে এই পার্টিকুলার কেসে দেখো, এই পার্টিকুলার কেসে যখন ভেলোসিটি ক্যালকুলেট করছো, এই যে ইউটাকে যখন তুমি এখান থেকে ইউটা এই রুট ওভার 2 এপসাইলন বাই এম করছো, তখন কিন্তু তোমাকে প্লাস মাইনাস নিতে হচ্ছে। কেন প্লাস মাইনাস নিতে হচ্ছে? কারণ কাইনেটিক এনার্জি পজিটিভ কোয়ান্টিটি, ভেলোসিটি কিন্তু পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে, সেই জন্য এখানে লিখতে হবে প্লাস মাইনাস ডি ই বাই রুট ওভার টোয়াইস এম ই। আচ্ছা, এবারে যখন পিই ডিটাকে ক্যালকুলেট করছো, তখন তো প্লাস মাইনাস আর লিখতে পারো না, কারণ প্রবাবিলিটি কখনো নেগেটিভ হতে পারে না। তখন কি হয়, এই প্লাস মাইনাস থাকার জন্য একটা টু ফ্যাক্টর তোমাকে গুণ করে ফেলতে হয়। কেন টু ফ্যাক্টরটাকে গুণ করতে হয়? মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো ভেলোসিটিটা পজিটিভ হলেও কাইনেটিক এনার্জিতে যা কন্ট্রিবিউট করবে, ভেলোসিটিটা নেগেটিভ হলেও এক্স্যাক্টলি তাই কন্ট্রিবিউট করবে। মানে বোথ ডিরেকশন ইকুয়ালি প্রবাবল বলে, ধরো তোমার
যখন স্পিডের ক্ষেত্রে যখন ধরো যে সমস্ত মলিকুলগুলোর ভেলোসিটিটা প্লাস ইউ অ্যান্ড ইউ প্লাস ডিউ, সেখান থেকে কাইনেটিক এনার্জিতে কন্ট্রিবিউশনটা যা আসবে, কাইনেটিক এনার্জি মানে প্রবাবিলিটি অফ মলিকুল হ্যাভিং কাইনেটিক এনার্জি ই অ্যান্ড ই প্লাস ডিতে যা কন্ট্রিবিউশনটা আসবে। আবার যদি ভেলোসিটিটা মাইনাস ইউ অ্যান্ড মাইনাস ইউ প্লাস ডিউ হয়, সেখানে একই কন্ট্রিবিউশন আসবে। এই দুটো পার্ট তোমার বেসিক্যালি দ্বিগুণ হয়ে যাচ্ছে, এখানে 2 টাইমস m/2 পাই কেটি টু দি পাওয়ার হাফ e টু দি পাওয়ার মাইনাস এপসিলন বাই কেটি। তাহলে এখানে খেয়াল হবে এই প্লাস মাইনাসটার জন্য তোমাকে যেখানে দুই ফ্যাক্টরটাকে গুণ করতে হচ্ছে, যেখানে 2D এবং 3Dতে সেই সমস্যাটা হয়নি। এই দুইটা যদি গুণ করতে তুমি ভুল করো, তাহলে কিন্তু তোমার ফাইনাল রেজাল্টটা ভুল বেরোবে। তাহলে এখানে আমি জাস্ট মেনশন করে দিচ্ছি, যে নোট দ্য ফ্যাক্টর 2, এই ফ্যাক্টর 2টা নোট করো। দিস কামস আউট ফ্রম প্লাস মাইনাস। এইটা কিন্তু মিস করো না, এই দুইটা মিস করে গেলে কিন্তু ফাইনাল রেজাল্টটা সব ভুল চলে আসবে। ঠিক আছে? যেখানে কিন্তু 2D 3Dতে সেই সমস্যাটা ছিল না। 2D 3Dতে ওটা কিন্তু স্পিড ডিস্ট্রিবিউশন, স্পিডও নন নেগেটিভ কোয়ান্টিটি, কাইনেটিক এনার্জি নন নেগেটিভ কোয়ান্টিটি। কিন্তু যখন ওয়ান ডাইমেনশনাল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন করছো, সেখানে ভেলোসিটিটা কিন্তু পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, কিন্তু কাইনেটিক এনার্জি অলওয়েজ পজিটিভ। সেই জন্য তোমাকে এই প্লাস মাইনাসটা আসছে ডিউ ক্যালকুলেশনের সময়। তাহলে সেই প্লাস মাইনাসের এফেক্টটা তোমাকে 2 হিসেবে এখানে নিয়ে চলে আসতে হচ্ছে। ঠিক আছে? তাহলে এই যে ওয়ান ডাইমেনশনে ম্যাক্সওয়েলের কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন, সেটা হচ্ছে এই 1/π কেটি টু দি পাওয়ার হাফ e টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু e টু দি পাওয়ার মাইনাস এপসিলন বাই কেটি। এটা তোমার হচ্ছে, যদি বসো এখানে একটা নিচে একটা √/f থেকে যাচ্ছে। ঠিক আছে? বলো। আর এবারে এই ফর্মুলাটাকে ব্যবহার করে তুমি ছবি আঁকছো। ছবি আঁকে যখন টেম্পারেচারটা ফিক্সড হচ্ছে, দেখো মানে ফিক্সড টেম্পারেচারে একটা পার্ট আছে যেটা মানে ই টু দি পাওয়ার মাইনাস হাফ বা 1/√E। এবারে দেখো এই পার্টটা যখন এপসাইলনটা খুব ছোট মানে টেন্স টু 0 হয়ে যাবে, এটা 1 হয়ে গেলে এটা টেন্স টু ইনফিনিটি। সেই জন্যে যখন এপসাইলনটা টেন্স টু 0, এইটা দেখো কোথাও মিট করবে নাকি, যেটা টেন্স টু ইনফিনিটির দিকে চলে যাচ্ছে। আর যখন এপসাইলনটা বড়, তখন এক্সপোনেনশিয়াল পার্টটা ডমিনেট করে সেটা এক্সপোনেনশিয়াল দিকে করছে। আর এবার দুটো ডিফারেন্ট টেম্পারেচারে যদি তুমি করো, তাহলে দুটো ডিফারেন্ট টেম্পারেচারে করলে সার্টেনলি হচ্ছে যে এই দেখো এইখানে টি পার্টটা যেহেতু আছে, হ্যাঁ, আর এইখানে একটা ই টু দি পাওয়ার মাইনাস এপসিলন বাই কেটি পার্ট আছে, তার টেম্পারেচারটা যখন বেড়ে যাচ্ছে, তখন এই জিনিসটা হচ্ছে তোমার স্লোলি ডিকে করবে। আর টোটাল এরিয়া আন্ডার দ্য কার্ভ যদি সমান হয়ে যায়, তাহলে এটা নিচ দিয়ে এলো, উপর দিয়ে চলে গেল। আর মানে এদিকে টেম্পারেচার বাড়ালে, যেহেতু মানে এই যে পার্টটা দেখো যে টেম্পারেচার বেড়ে যাচ্ছে যখন, তখন এপসাইলন বাই কেটি পার্টটা অ্যাকচুয়ালি তোমার কমে গেল, আর মাইনাস আছে মানে ওভারঅল জিনিসটা বেড়ে গেল। তো এইদিকে জিনিসটা বেড়ে যাচ্ছে মানে এইদিকে জিনিসটা কমতে হবে, যাতে করে এরিয়া আন্ডার দ্য কার্ভ হচ্ছে তোমার সমান হয়ে যায়। তাহলে ওয়ান ডাইমেনশনে এই ছবিটা তুমি খেয়াল রাখবে, একটা পার্টিকুলার টেম্পারেচারে আর দুটো ডিফারেন্ট টেম্পারেচার, এখানে কিছু গ্রেটার দ্যান T1। আচ্ছা, এবারে এই যে হোমওয়ার্কগুলো দিলাম, এগুলো বাড়িতে একটুখানি করবে। ধরো ওয়ান ডাইমেনশনে যদি কাইনেটিক এনার্জির অ্যাভারেজ তোমাকে ক্যালকুলেট করতে হয়, ওই যে ফর্মুলা ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি এপসাইলন পি এপসাইলন ডি এপসাইলন, এইভাবে তুমি ক্যালকুলেট করবে। ক্যালকুলেট করে তোমার আলটিমেটলি যেটা বেরোবে না, দেখবে ক্যালকুলেট করে এটা হাফ কেটি অ্যান্সার বেরোবে। এটা করে দেখে নেবে, দেখে নিয়ে দেখবে এটা হাফ কেটি অ্যান্সার বেরোবে, উত্তরটা হাফ কেটি বেরোবে। করে মিলিয়ে দেখে নেবে। ঠিক একই রকম ভাবে যদি ই স্কোয়ারের অ্যাভারেজটাকে ক্যালকুলেট করো 0 টু ইনফিনিটি ই স্কোয়ার পি এপসাইলন ডি এপসাইলন, এটা তুমি করবে, করে যা অ্যান্সার বেরোবে। এবারে তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা, সেটা ক্যালকুলেট করবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে ক্যালকুলেট করবে। হ্যাঁ, এটা আলাদা করে বলার কিছু নেই, তুমি পারবে। দু একটা ইন্ডিকেশন করতে দেয়, এগুলো সব আগে করে দেওয়া হয়েছিল। হ্যাঁ, তুমি সেখান থেকে দেখে নেবে আর নিজে একটুখানি করার চেষ্টা করবে। আচ্ছা, আর লাস্ট পার্টটা একটুখানি আমি করে দেবো, যে ফ্র্যাকশন অফ মলিকুলস হ্যাভিং কাইনেটিক এনার্জি গ্রেটার ইকুয়াল টু সার্টেন থ্রেশহোল্ড। এখানে মজাটা দেখো,
যে যখন 3 ডাইমেনশনে করেছিলে তখন ছিল একটা কোয়েরার ফাংশন ছিল, একটা নর্মাল একটা ইন্টিগ্রেশন পার্ট ছিল। যখন 2 ডাইমেনশনে করলে কোয়েরার ফাংশন বলে পার্টটা কিছু ছিল না, হ্যাঁ, সেকেন্ড পার্টটা কিছু ছিল না, মানে শুধুমাত্র নর্মাল ইন্টিগ্রেশন হয়ে গেছিল। এবারে যখন 1 ডাইমেনশনে করছো তখন ফ্র্যাকশন অফ মলিকুল হ্যাভিং এনার্জি কাইনেটিক এনার্জি গ্রেটার ইকুয়াল টু সার্টেন থ্রেশহোল্ড, সেটা কি হচ্ছে দেখো, সেটা হচ্ছে যে তখন তুমি ফ্র্যাকশন অফ মলিকুলস হ্যাভিং কাইনেটিক এনার্জি গ্রেটার ইকুয়াল টু এপসাইলন প্রাইম, তখন তুমি ক্যালকুলেট করছো ইন 1 তে, এটাকে পি এপসাইলন প্রাইম নাম দিচ্ছ বা এফ এপসাইলন প্রাইম বললেও হবে, পি বা প্রবাবিলিটিতেও বললেও হয়, ফ্র্যাকশন দিয়েও বললেও হয়। এফ এপসাইলন প্রাইম এটা হচ্ছে এন এপসাইলন প্রাইম বাই এন হলো, এটা কি করতে হলে ইন্টিগ্রাল পি এপসাইলন ডি এপসাইলন এপসাইলন প্রাইম টু ইনফিনিটি। তাহলে এটা দেখো কি হচ্ছে, এই ফর্মুলাটা বসাও, এই যে 1/পাই কেটি টু দি পাওয়ার হাফ 1/পাই কেটি টু দি পাওয়ার হাফ 1/√of epsilon into e to the power minus epsilon by kt into d epsilon, লিমিটটা হচ্ছে epsilon প্রাইম টু ইনফিনিটি। এটা এবার আমি বললাম যে লেট epsilon প্রাইম বাই kt, এইটা হচ্ছে আমার এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে এপসাইলনটা হয়ে গেল kt ইন্টু এক্স স্কোয়ার, ডি এপসাইলনটা হয়ে গেল 2kt ইন্টু ডিএক্স, 2kt ইন্টু ডিএক্স। আর লিমিটটা হচ্ছে তোমার এফ সাইডে যখন এপসাইলন প্রাইম এক্সটা হয়ে যাবে √of এপসাইলন প্রাইম বাই কেটি, তখন এপসাইলনটা ইনফিনিটি, তখন এক্সটা হচ্ছে ইনফিনিটি। কি দাঁড়াচ্ছে ইন্টিগ্রাল √of এপসাইলন প্রাইম বাই কেটি হলো, থেকে ইনফিনিটি হলো 1/পাই কেটি টু দি পাওয়ার হাফ হচ্ছে 1/√of এপসাইলন, √of এপসাইলন মানে √of কেটি ইন্টু এক্স হলো, আর এইটা হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর ডি এর জায়গায় বেরিয়ে যাচ্ছে 2kt ইন্টু ডিএক্স। না 2kt এক্সটা লেখা হয়নি, 2kt এক্স ইন্টু ডিএক্স, 2kt এক্স ইন্টু ডিএক্স, 2kt এক্স ইন্টু ডিএক্স। দেখো এখানে এক্স এক্স কেটে চলে গেল, দেখো এবারে এখানে কেটি, এখানে √of কেটে কেটি গুলো কেটে চলে গেল, পড়ে রইল কত, একদম সরাসরি একদম 2/√পাই পড়ে থাকছে, ইন্টিগ্রাল √of এপসাইলন প্রাইম বাই কেটি থেকে ইনফিনিটি হয়ে যাচ্ছে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে, ডিএক্স হয়ে যাচ্ছে, সব কেটে চলে গেল। এই যে পার্টটা, এই পার্টটা দেখো সরাসরি কোয়েরার ফাংশনস অফ √of এপসাইলন প্রাইম বাই কেটি হয়ে গেল, which is the result। তো দেখো এখানে শুধুমাত্র কোয়েরার ফাংশন পার্টটা থাকছে, হ্যাঁ, এখানে তোমাকে আর কিছু করতে হলো না। তার মানে কমপ্লিকেশন দিক থেকে 3 ডাইমেনশনটা সবচেয়ে কঠিন, তারপরে 1 ডাইমেনশন, তারপরে হচ্ছে তোমার 2 ডাইমেনশন। পরীক্ষায় দেখবে তোমাদের 2 ডাইমেনশনটা অনেক সময়, মানে 3 ডাইমেনশনটা তো পরেই, মাঝে মাঝেই তোমাকে 2D দিয়ে দিচ্ছে, মাঝে মাঝে তোমাকে 1D দিয়ে দিচ্ছে, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। 3 ডাইমেনশনটা সার্টেনলি বেশিবার পরীক্ষায় পড়বে এবং অল্টারনেট ইয়ারে তোমার পরীক্ষায় পড়ে দেখবে, ওটা সবাই খুব পছন্দ করে। এখানে যেহেতু অনেকটা ম্যাথামেটিক্যালি ইনভলভ জিনিসটা, অনেকেই ব্যাপারটা খুব পছন্দ করে, ঠিক আছে। এই হচ্ছে কি, তাহলে দেখো এই যতটুকুই বললাম এইটা হচ্ছে অল আউট ম্যাক্সওয়েলস কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। তাহলে আমাদের এইটা ঘন্টা 2 ধরে পড়ানো যেত, কিন্তু যেহেতু জিনিসগুলো বেসিক্যালি রিভিশন টাইপের হচ্ছে, সেই জন্য আমি এই পর্যন্তই বললাম। দেখো তাহলে কোনো কিছু অসুবিধা থাকলে বলো, যা বলেছি এই কিছু কিছু জিনিস আমাকে করতে দিয়েছি, সেই সেই করতে দেওয়া জিনিসগুলো একটু নিজেরা বাড়িতে করে নেবে। হ্যাঁ, এই যে কিছু কিছু হোমওয়ার্ক দেখো আমি দিয়ে রেখেছি, হ্যাঁ, এগুলো খুব সহজ সহজ হোমওয়ার্ক, এই টাইপের ইন্টিগ্রেশন তুমি অনেক করেছো, হ্যাঁ, সেগুলো জাস্ট একটুখানি করে জাস্ট ঝালিয়ে দেওয়া।
ঠিক আছে, কোনো অসুবিধা আছে? না স্যার। তা ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত রাখলাম। হ্যাঁ, তাহলে নেক্সট ক্লাসে আমরা যেটা করব, ইকুইপার্টিশন প্রিন্সিপাল, তার অ্যাপ্লিকেশন এবং লিমিটেশন, এইটা নিয়ে আমাদের নেক্সট ক্লাসে আলোচনা হবে। ঠিক আছে? আচ্ছা, এটা তো হিসাব মতো লেকচার 4 হচ্ছে না আমাদের হিসাব মতো। লেকচার 4 হচ্ছে, যেটা হলো লেকচার 4 না লেকচার 5 হলো এটা? 4 হলো, কারণ 3 তে তো স্পিড ডিস্ট্রিবিউশন ছিল। থিটা স্পিড ডিস্ট্রিবিউশন ছিল? হুম। আচ্ছা আচ্ছা, শিওর? না না, এক মিনিট। না স্যার, গ্রুপে তো আপনি 4টা পিডিএফ পাঠিয়েছেন স্যার। এটা লেকচার 5ই হবে। না, লেকচার 5 হবে না, লেকচার 3 তে স্পিড ডিস্ট্রিবিউশন, তারপর তো লেকচার 9, 10, 11 আছে। না না, লেকচার 5ই হবে, কারণ আমি তো একটা হচ্ছে ডেরিভেশন করে, দেখ আমি প্রথম ক্লাসে কি করেছিলাম, এম্পেরিক্যাল গ্যাস লস গুলো বলেছিলাম ফার্স্ট ক্লাসে। সেকেন্ড ক্লাসে হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাস, যেটা পি ইকুয়াল টু 1 তার রোসি স্কয়ারের ডেরিভেশন, সেই রিলেটেড জিনিসপত্র বলেছিলাম। থার্ড ক্লাসে হচ্ছে ম্যাক্সওয়েল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ফর্মুলার ডেরিভেশন করেছিলাম। ঠিক আছে? আর ফোর্থ ক্লাসে হচ্ছে ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন করেছিলাম। ঠিক আছে, এইটা। 4th ক্লাসের পিডিএফটা কি দেয়া নেই? তাহলে হয়তো হতে পারে, সেটা আমি তাহলে পাঠিয়ে দিতে পারি। ফোর্থ ক্লাসে হচ্ছে ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশনটা করেছিলাম, আর থার্ড ক্লাসে হচ্ছে ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলা ডেরিভেশনটাকে করেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তাহলে স্পিড ডিস্ট্রিবিউশনের মনে পিডিএফটা নেই। হ্যাঁ, আচ্ছা, মানে ফোর্থ লেকচারের পিডিএফটা নেই? হুম। আচ্ছা, ঠিক আছে, তাহলে সেটা পাঠিয়ে দেবো এখন। হ্যাঁ, ঠিক আছে।